তোরা আড্ডা দে, আমি আসছি। কই যাস? একটু কাজ আছে, আসছি 5 মিনিট। শান্ত উঠে এসে আহানার সামনে গিয়ে দাঁড়ালো। আহানা রাগে ফুঁসছে। তো কি খবর, ভালো আছো? আপনি একটা কি আমি বেয়াদব। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল। শান্ত হাসছে, কারণ সে এশাকে দিয়ে আহানার অন্যায় গিট্টু দিয়ে 2000 টাকা রেখেছিল। ভার্সিটিতে ছুটি হয়ে গেছে, আহানা অন্য রোড দিয়ে টিউশনিতে যাচ্ছে। শান্ত রোডটার পাশেই বাইকে বসে আছে, আরামসে সিগারেট খেয়ে যাচ্ছে। আহানাকে দেখে ফু দিয়ে ধোঁয়া ওর মুখের দিকে ছুঁড়ে দিল। আহানা দাঁড়িয়ে চোখ বন্ধ করে শান্তর হাত থেকে টেনে সিগারেটটা নিয়ে ফেলে দিল নিচে। এটা কি করলে? একই প্রশ্ন তো আমিও করতে পারি। সিগারেটের ধোঁয়া আমার মুখের সামনে দিলেন কেন? আমার ইচ্ছা। তাহলে এটাও আমার ইচ্ছা। আহানা শান্তর দিকে ভেঙচি কাটতে কাটতে যাচ্ছে, আর দুম করে নিচে পড়ে গেল। শান্ত রাক্ষসের মতো জোরে হাসতে হাসতে বাইক নিয়ে চলে যাচ্ছে। আহানা নিচে মাটিতে বসে বকছে ওকে। বাসায় ফিরে টাকাগুলো নিয়ে বসে আছে সে। আর বাড়াবাড়ি করা যাবে না, পরে কি করতে না কি করে ফেলবে শয়তানটা কে জানে। আমি বরং এক কাজ করি, টাকাগুলো দিয়ে বাজার করি, চাল আর ডাল কিনব। আরও কত কি কেনা বাকি। আহানা 2000 টাকা থেকে 1000 টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। বাকি 1000 টাকা নিয়ে কাগজ কলম সহ খাটের উপরে গিয়ে বসলো লিস্ট করার জন্য। একটা নতুন জামা 500 টাকা, চাল 1 কেজি 10 টাকা করে, 20 কেজি 200 টাকা, খোলা মসুর ডাল 1 কেজি 120 করে, 2 কেজি 240 টাকা, আরও থাকে 60 টাকা। পেঁয়াজ আর আলু কিনবো, সেটা দিয়ে কম কম করে কিনবো, তাহলে 60 টাকায় হয়ে যাবে। ব্যাস, কাল ভার্সিটি থেকে ফেরার সময় বাজার করে আনবো। আলমারিতে ধোয়া জামাটা রাখতে গিয়ে আশ্রমের মায়ের শাড়িটা পরে যেতে নিল। আহানা সেটা ধরে জড়িয়ে ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আমার মায়ের শাড়ি। আরে আজ মাসের কয় তারিখ? ঈদের পরের দিনই তো আমার সালেহা মায়ের মৃত্যুবার্ষিকী। ইস, যদি এবার আশ্রমটাতে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। মায়ের কবরটা দেখা হতো আর আশ্রমের বাচ্চাদের সাথেও দেখা হয়ে যেত। 1 মিনিট, আমার কাছে তো 1000 টাকা আছে, সেটা দিয়ে তো আমি আশ্রমে গিয়ে আবার ফেরতও আসতে পারি। আরে হ্যাঁ, তাই তো, ট্রেনে করে গেলে ভাড়াও কম যাবে। তাহলে আমি ঈদের কয়দিন আগেই যাব, টিউশনিও থাকবে না তখন। আহানা খুশিতে লাফিয়ে উঠল। পরের দিন ভোরে উঠে রেডি হয়ে নিয়ে মিষ্টিদের বাসায় গেল। শান্তর বাসার দরজা বন্ধ। উফ, যাক বাবা, বাঁচা গেল। শয়তানটা আজ আর তাহলে জ্বালাবে না। আহানা নেচে নেচে মিষ্টিদের বাসার দরজায় নক করল। শান্ত এসে দরজা খুলল। শান্তকে দেখে আহানা ভূত দেখার মতো করে ভয় পেয়ে এক দৌড় দিল। পরে আবার কী সব ভেবে ফেরত আসলো। আসেন ম্যাডাম, ভেতরে আসেন, এভাবে পালালে কি হয়? আপনি এখানে? ওমা, আমার মিষ্টির বাসায় আমি থাকতে পারি না? আহানা কিছু না বলে সোফায় বসলো। শান্তর সামনে বরাবর বসলো, পায়ের উপর পা তুলে। আহানা বিরক্তি নিয়ে মিষ্টিকে পড়িয়ে যাচ্ছে। শান্ত দাঁত কেলিয়ে আহানার দিকে তাকিয়ে ঢুলছে শুধু। আহানার দম বন্ধ হয়ে আসছে। কেউ এমন করে তাকিয়ে থাকলে কারো ভালো লাগবে কি? উফ। শান্ত 7টা বাজার 10 মিনিট আগে উঠে চলে গেল। আহানা বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, বাঁচলাম। মিষ্টিকে আরও 10 মিনিট পড়িয়ে আহানা বাসা থেকে বের হলো। শান্তর বাসার দিকে একবার তাকিয়ে তারপর লিফটের দিকে তাকালো। শান্ত লিফটের ভেতরে দাঁত কেলিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর দিকে আহানা চোখ বড় বড় করে চেয়ে সিঁড়ির দিকে চলে যেতে নিতেই শান্তর হাত ধরে টেনে লিফটের ভেতরে নিয়ে আসলো। এই চুপ। আহানা চুপ করে তাকিয়ে আছে। শান্ত পকেট থেকে সিগারেট আর লাইটার নিল। লিফট থেকে বের হলে ধরাবে। নিচতলা আসতে আহানা শান্তর হাত ছাড়িয়ে এক দৌড় দিল। শান্ত দৌড়েও সামনে এসে পড়ল। উফ, কি সমস্যা আপনার? তুমি আমার থেকে এত পালাও কেন বলো তো? আপনার কি তাতে? আমার কি? শান্ত এগিয়ে গেল আহানার দিকে। আবার বলো তো।
আহানা ঢোক গিলে পেছনে থাকা একটা কারের সাথে লেগে গেল। সরি, মুখ ফসকে বলে ফেলেছি, প্লিজ আমাকে ছাদ থেকে ফেলবেন না। শান্ত সিগারেট ধরিয়ে আহানার একপাশে হাত নিয়ে কারের উপর রেখে মন দিয়ে সিগারেট খাচ্ছে। আহানার দিকে ধোঁয়া ছাড়তেই আহানা চোখ বন্ধ করে কাশি শুরু করে দিল। আপনি খুব খারাপ, হাত সরান, আমি বাসায় যাব। রোজ রোজ বুয়ার হাতের রান্না ভালো লাগে না। আজ সকালে নাস্তা বানিয়ে দাও না প্লিজ। কি, আপনার মাথা ঠিক আছে? হাত সরান, আমি আমার বাসায় যাব। তাহলে আমিও তোমার সাথে যাব। আমি মালিকের কাছে বিচার দেব। তারেক মিয়া আমার সেক্রেটারি, ওরে যদি বলি আমি আহানার সাথে এক বাসায় থাকব, তবুও সে কিছুই বলবে না। হাত সরান বলছি, আমি বাসায় যাব। যে কোনো একটা চুজ করো। আপনি এমন করেন কেন আমার সাথে? বারবার এক কথা ভালো লাগে না আহানা, চুপচাপ আমার বাসায় চলো, নয়তো আমাকে তোমার বাসায় নিয়ে যাও। আমি এতগুলো ছেলের মাঝে আপনার বাসায় যাব না। তাহলে চলো, তোমার বাসায় যাই। আহানা শান্তর হাত ধাক্কা দিয়ে সরিয়ে হেঁটে চলে গেল। অনেক দূর এসে দম ফেলে তারপর পেছনে তাকালো। শান্তকে দেখা যাচ্ছে না। মুচকি হেসে স্বস্তি নিয়ে সামনে তাকাতেই দেখল শান্ত আহানার সাথে সাথে ওদিকেই চেয়ে আছে। কাউকে খুঁজছিলে বুঝি? আপনি একটা অসভ্য লোক। আহানা বাসায় এসে দরজা আটকাতে যেতেই শান্ত হাত দিয়ে দরজা ধরে ফেলল। আরে, এমন করো কেন? মেহমানকে কেউ এভাবে অপমান করে? আহানা চোখ রাঙিয়ে টেবিলের উপর ঠাস করে ব্যাগ রেখে রান্নাঘরের দিকে চলে গেল। শান্ত আহানার বিছানায় বসে গেমস খেলছে। আহানা ভাত রাঁধল। পরে ভাবল, বাদরটা তো আর আমার মতো খালি বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবে না। কি করি? আলু কেটে বেগুন দিয়ে তরকারি রেঁধে নিল। মাছ তো নেই। শান্তর সামনে বাটি আর প্লেট এনে রাখল। শান্ত ফোন রেখে হাত ধুয়ে বসে গেল খাওয়ার জন্য। আহানা অবাক হচ্ছে, শান্ত এত ছোটোখাটো খাবার খুব মজা করেই খেয়ে যাচ্ছে। অনেক মজা হয়েছে। কথাটা শুনে আহানার মনে হলো যেন রান্না করাটা সফল হয়েছে তার। খাওয়া শেষ করে শান্ত গেল হাত ধুতে। আহানা বিছানা থেকে বাটি আর প্লেট নিচ্ছে রান্নাঘরে রাখার জন্য। শান্ত হাত ধুয়ে এসে আহানার ওড়না টেনে মুখ মুছতে লাগলো। আহানা অবাক হয়ে গেছে শান্তর এমন কাজ দেখে। শান্তরও খেয়াল নেই সে কি করছে। মায়ের আঁচল দিয়ে মুখ মুছত সব সময়। মায়ের মৃত্যুর পর থেকে অভ্যেসটা কয়েক বছর ধরে বন্ধ ছিল। আজ হঠাৎ করে এসে যাবে সে ভাবতেও পারেনি। শান্তর হুঁশ আসতে ইতস্তত বোধ নিয়ে বলল, সরি আহানা, আমি আসলে ইটস ওকে। আহানা ওড়না ঠিক করে রান্নাঘরের দিকে চলে গেল। শান্ত ফোনটা পকেটে ঢুকিয়ে আহানার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, মেনশন নট, বাট এমন করে মাঝে মাঝে জ্বালাবো। বাহির হন বলতেছি, ঢং যত্ত সব। আহানা দরজা লাগিয়ে দিল শান্তর মুখের উপর। আজ খাইয়েছি, এটাই অনেক। আবার বলে মাঝে মাঝে ব্যাটার কত শখ। বেয়াদ্দপ মাইয়া। কিরে, কোথায় ছিলি তুই? আসলে রিয়াজ, একটু জগিং করতে গিয়েছিলাম। বুয়া নাস্তা বানিয়েছে, চল একসাথে খাই। না, আমার খিদে নেই, পরে খাবো, তোরা খা। কথাটা বলে শান্ত নিজের রুমে ফিরে গেল। রিয়াজ হাঁ করে চেয়ে আছে। অন্য সময় সঠিক টাইমে নাস্তা না পেলে চিৎকার করে বাসা উল্টিয়ে ফেলে, আর আজ বলে খাবে না। আজব তো। আহানা বাকি খাবার খেয়ে সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে ভার্সিটিতে আসলো। আজ ঈদের ছুটি দিয়ে দেবে। আহানা খুব খুশি। সে তার ছোটবেলায় কাটানো সেই আশ্রমে যাবে। আর শান্ত খুশি সে তার মায়ের কবর আর বাবাকে দেখতে যাবে। কাল ভোরেই রওনা হবে, কয়েকদিন বাদই ঈদ। কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আহানা 23তম কদম ফেলতেই শান্ত পেছন থেকে ডাক দিল। আহানা পেছন ফিরে তাকালো ওর দিকে। ঈদে দেশের বাড়ি যাবে না, বাবা মার কাছে? আহানা চুপ করে থেকে বলল, যাব। আমিও যাব। বাই তাহলে। একেবারে ঈদের পরেই দেখা হবে। বাই। শান্ত বাইকে উঠে আহানার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। আহানা টিউশনি শেষ করে নিউ মার্কেটে গিয়ে একটা জামা কিনেছে। 500 টাকার মধ্যেই ভালো জামা পেয়ে গেল।
তারপর চাল ডাল পেঁয়াজ আলু কিনে বাসায় ফিরল। শান্ত মার্কেটে এসে মায়ের জন্য গোলাপি চুড়ি কিনল। তারপর ফুলের দোকান থেকে রজনীগন্ধা কিনল। বাবার জন্য পাঞ্জাবিও কিনেছে সে। আর তার সৎ মা ভাই বোনের জন্য জামা কাপড় নিয়েছে। ব্যাগ গুছিয়ে ফেলল। সব রেডি করে কাল ট্রেন ধরতে হবে। আহানাকে জ্বালাতে জ্বালাতে একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। এই কটা দিন না জ্বালিয়ে থাকলে আবার আগের মতন হয়ে যাবে সব। পরের দিন সকাল 6টায় আহানা কমলাপুর রেল স্টেশনে এসে হাজির। মানুষের সমাগম বেশি। যাক, খালি থাকলে একা একা লাগতো, ভয়ও করত। ঈদ তো, তাই এত ভিড়। কথা হলো গিয়ে আমি তো অগ্রিম টিকিট কাটিনি। অনেক রিকোয়েস্ট করে একটা টিকিট জোগাড় করলো আহানা, তাও একটা বাচ্চা ছেলের সিট। ছেলের মাকে রিকোয়েস্ট করে ওকে কোলে রাখবে কথা দিয়ে টিকিটটা নিয়েছে সে। কিছুই করার নেই। ঈদের 2 দিন আগে টিকিট কিনতে আসলে জীবনেও সরাসরি টিকিট পাওয়া যায় না, অগ্রিম কেটে রাখতে হয়। আহানা ভুলেই গিয়েছিল সেটা। মনে রাখবে কি করে? 2000 টাকা নিয়ে এই কদিন ধরে শান্তর সাথে যে লঙ্কাকাণ্ড চলছিল, বাপরে বাপ। অবশেষে টিকিট পেয়ে খুশি হয়ে আহানা দাঁড়িয়ে পড়ল ট্রেনের অপেক্ষায়। হাওড় এক্সপ্রেস আসছে, ঢাকা টু মোহনগঞ্জ। কমলাপুর আসতে আমার 200 টাকা শেষ হয়ে গেল। হেঁটে তো এত দূর আসা যায় না, না হলে হেঁটেই আসতাম। ট্রেন আসতেই আহানা তড়িঘড়ি করে উঠে পড়ল। শান্ত ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াচ্ছে, হাতে ট্রলি ব্যাগ। দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে গিয়ে। সে জানেও না এই ট্রেনে তার জ্বালানোর পার্টনার আহানাও আছে। দৌড়ে এক লাফ দিয়ে উঠে গেল। উফ, বাঁচলাম। একটুর জন্য মিস করতাম আমি। এইসব ট্রেনে চড়তে একদমই ভালো লাগে না, না পারতেই উঠেছি। বাসের টিকিট পাইনি বলে এখানে আসতে হলো আমাকে। শান্ত জানালার পাশের সিটে গিয়ে বসল। তার ঠিক পেছনের কেবিনে আহানাও জানালার পাশের সিটে বসেছে। আহানার কোলে বাবুটা 5 বছরের হবে। ওর মা ওকে কোলে নিতে পারবে না, কারণ উনি গর্ভবতী। তাই বাবুর জন্য আলাদা টিকিট কিনেছেন তিনি। আহানা তার টিকিট নিয়েই তাকে কোলে নিয়ে বসে আছে। বাবুটা কোল থেকে নেমে তার বাবার কাছে চলে গেল। তার বাবার কোলে 2-3 বছরের একটা বাবু। হয়তো তার জন্যই আলাদা সিট নেওয়া হয়েছিল। আহানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেনে সে আরও একবার উঠেছিল, আশ্রম থেকে ফেরার সময়। গাছপালা চলছে নাকি ট্রেন চলছে, অদ্ভুত রহস্য। ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। ছোট মেয়ে একটা গরুর বাচ্চাকে নিয়ে ক্ষেত পেরিয়ে চলছে। তার হাতে আবার একটা ছাগলও বাঁধা। সবুজ ক্ষেত আর নীল আকাশ যেন আকাশে আর্জেন্টিনা আর নিচে ব্রাজিলের পতাকা বানিয়ে রেখেছে। আহানাই 2 পক্ষের পতাকার রং জানে শুধু। তাদের দলে কে কে আছে, কে কয়বার জিতল তা জানে না, জানতেও চায় না। বাবুটা তার বাবার কাছ থেকে এসে আহানার কোলে উঠে বসল। শান্তর পাশে একজন বয়স্ক মহিলা বসেছেন। উনি শুধু দোয়া দুরুদ পড়ছেন। শান্ত এই নিয়ে 6 বার কানে ইয়ারফোন গুঁজেছে। উনি ততবারই সেটা টান মেরে শান্তর কান থেকে ছুটিয়েছেন। ওনার একটাই কথা, এসব শোনা হারাম। আর তাও উনি যখন দোয়া দুরুদ পড়ছেন, তখন তো গান শুনলে চালচালাইয়া জাহান্নামে যাবে শান্ত। শান্ত ভ্রু কুঁচকিয়ে ইয়ারফোনটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। খুব ছোটবেলায় নানি দাদিকে হারিয়েছে সে, তাই তাদের আদর পায়নি কখনো। এই মহিলাকে দেখে যেন নতুন করে হারানো নানি দাদিকে একসাথে পেয়ে গেল সে। দোয়া দুরুদ শেষ করে উনি তার হাতের লেডিস ব্যাগটা খুললেন। শান্তকে বললেন হাত পাততে। শান্ত হাত পেতে জানালার দিকে নজর দিল। একটা পুকুর নজরে আসলো। জামা কাপড় ছাড়া ছোট ছোট ছেলে কতগুলো ঝাঁপ দিচ্ছে পুকুরটাতে। শান্ত তাদের দিকে চেয়ে হেসে দিয়ে তার হাতের দিকে তাকালো। গোটা এক আলমারির জিনিসপত্র তার হাতে, কিন্তু মহিলাটি এখনও বের করেই যাচ্ছেন তার ব্যাগ থেকে। আর সব নিয়ে শান্তর হাতে রাখছেন। মানুষ এত জিনিস নিয়েও বুঝি হাঁটতে পারে? ও মাই গড! মহিলাটি একটা বক্স খুঁজে পেলেন অবশেষে। এতক্ষণ এটাই খুঁজছিলেন। তারপর শান্তকে বললেন তার হাতের সব জিনিস আবার এই ব্যাগে ঢুকাতে। দাদি, আমার মনে হয় না এসবই ব্যাগে ঢুকবে।
আরে কি বলো নাতি, আমি এসব কিছু তো এই ব্যাগ থেকেই বের করেছি। ও। শান্ত এক এক করে সব ব্যাগে ঢুকাচ্ছে। টিস্যু 1 বক্স, রুমাল 5টা, শলা 6টা, কাগজপত্রওয়ালা একটা প্যাকেট, আয়না, পানের বাটুয়া, ফোন, চিরুনি, নতুন জুতা, জামা, 1 স্যুট। শান্ত অবাক হচ্ছে আর ব্যাগে সব ঢুকাচ্ছে, কারণ ছোট মিনি সাইজের এই ব্যাগটায় যে এক আলমারির সমান জিনিস ঢুকবে তা জানা ছিল না তার। দেখেছো, আমি বলেছি না সব এটাতেই আটবে। জি দাদি, বুঝলাম। শান্ত কাজ সেরে আবার জানালার দিকে ফিরে বসল। এই ছেলে। জি দাদি, নাও খাও। মহিলাটি একটা বক্স খুলে শান্তর দিকে বাড়িয়ে ধরলেন। ভেতরে পিঠা, নাও খাও, আমার বানানো। শান্ত একটা নিল, কিন্তু উনি জোর করে আরও 2টা খাওয়ালো শান্তকে। শান্তর কান্না পাচ্ছে। এমন করে মা চলে যাওয়ার পর থেকে কেউ আদর করেনি তাকে। চোখের পানি মুছতেই মহিলাটি মাথা মুছে বললেন, কি হয়েছে রে? আমাকে এমন করে মায়ের পরে আর কেউ আদর করেনি। থাক, আমি করলাম তো। মায়ের কাছে যাচ্ছিস বুঝি? হুম। সেখানে গেলে দেখবি সব কষ্ট দূর হয়ে গেছে। মায়ের কোলে মাথা রাখলেই। কথাটা শুনে শান্ত কেঁদে দিল এবার। ছেলেরা হুটহাট করে কাঁদে না, তবে প্রিয় মানুষের মৃত্যুতে তারা কান্না থামাতে পারে না কখনো, কেঁদেই ফেলে। কী রে, এমন করে কাঁদিস কেন? আমি আর কখনো আমার মায়ের কোলে মাথা রাখতে পারবো না গো দাদি। কেন? আমার মা আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, অনেক দূরে। মহিলাটি মুখটা ফ্যাকাশে করে শান্তর হাত চেপে বললেন, থাক কাঁদিস না। শান্তকে কাঁদতে মানা করে উনি নিজেই হিজাবের ওড়না দিয়ে তার চোখ মুছলেন। তার ছেলে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তিনি যাচ্ছেন তার ছোট মেয়ের বাসায়। এই কথা শান্তকে বললেন না, কারণ শান্ত এমনিতেই কাঁদছে, আর কষ্ট দেওয়া উচিত না। তা তোর মায়ের কি হয়েছিল রে? ক্যান্সার। ও। বাবুটাকে তার মা খাইয়ে দিচ্ছে। আহানা সেটা দেখে ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তাকে কেউ কখনো এমন করে খাইয়ে দেয়নি। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে নিজের হাতে খেত সে। হয়তো এর আগে নিচে যা পেত তাই খেত। আশ্রমের সব বাচ্চাকে তো আর হাতে ধরিয়ে খাইয়ে দেওয়া সম্ভব ছিল না। একজন আসতেন, থালায় থালায় খাবার সামনে দিয়ে চলে যেতেন। কিভাবে খেতে হয় তা কেউ বলে দেয়নি। একজন আরেকজনকে দেখে খাওয়া শিখতে হতো। আর সালেহা মা আসার পর আহানার মতো অনেক বাচ্চাকেই ভালোবাসতেন। তিনি এসেছিলেন যখন আহানার 6 বছর, সেই সময়ে। বাবুটা আহানার দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলল, তুমি কাঁদো কেন? আহানা চোখ মুছে বলল, কই না তো। দুই পাশে দুজন কাঁদছে, একজন মা হারিয়ে, আরেকজন বাবা মা দুজনকে হারিয়ে। বাবুটা তার হাতের বিস্কুটের প্যাকেট আহানার হাতে দিয়ে বলল, খাও, কেঁদো না তুমি। মোহনগঞ্জ এসে ট্রেন থামল। আহানা বাবুটাকে টাটা দিয়ে ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে চোখ বুলিয়ে নিচ্ছে। পাক্কা 2 বছর পর সে মোহনগঞ্জ এসেছে। জি দাদি, ফোন নাম্বার সেভ করেছি, অবশ্যই কল করবেন আমাকে, আমিও করব। কার গলা এটা? ওই বাদরটার না? আহানা পেছন ফিরে তাকালো। এত এত মানুষের ভিড়ে শান্তকে দেখতে পেল না সে। মনে হলো শান্তর গলা শুনলাম। ও এখানে কেন আসবে? আমিও না। আহানা একটা রিকশার খোঁজে এদিক ওদিক তাকাচ্ছে। শান্ত কানে ইয়ারফোন লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গান চলছে আর সে এদিক ওদিক তাকিয়ে রিকশা খুঁজছে। ও মা, একটা রিকশাও নেই। আমাকে কি হেঁটে যেতে হবে নাকি? আহানা হাঁটা ধরল রিকশা না পেয়ে। শান্ত অবশেষে রিকশা না পেয়ে হেঁটে চলল, কাঁধে একটা ব্যাগ আর হাতে ট্রলি ব্যাগ নিয়ে। মোহনগঞ্জের প্ল্যাটফর্ম থেকে বাম পাশে যে রোড গেছে তা থেকে খেতে নামতে হয়, সেখান দিয়ে একটা ক্ষেত পার হলেই মেন রোড। আহানা তার হাতের ব্যাগটা মুঠো করে ধরে নামল খেতে। শান্ত রিকশার খোঁজ না পেয়ে বাধ্য হয়ে সেও খেতে নামল। আশেপাশে কেউ নেই, শুধু সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। আহানা নতুন জামা পরে এসেছিল আজ, তাই শান্ত ওকে ঠিক চিনতে পারল না। তবে চুল দেখে শান্তর কেমন জানি মনে হলো এটা আহানা। আর হাত ঝুলিয়ে হাঁটার স্টাইল দেখেও আহানাই মনে হচ্ছে।
শেষে কনফিউশন দূর করতে শান্ত চিৎকার দিয়ে বলল, আহানা। আহানা চমকে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাকালো শান্তর দিকে। শান্ত চমকে গেল আহানাকে দেখে। আপনি? তুমি এখানে? আপনি এখানে কি করছেন? আমাকে ফলো করতে করতে এত দূর চলে এসেছেন? আজব তো, তোমাকে ফলো করব কেন আমি? আমি আমার বাসায় যাচ্ছি ঈদের ছুটি পেয়ে। তো আমিও তো যাচ্ছি ঈদের ছুটি পেয়ে। শান্ত দাঁত কেলিয়ে আহানার পাশে এসে দাঁড়ালো। ইয়া আল্লাহ, এই বাদরটাকে তুমি সবসময় আমার সাথেই কেন রাখো? মেন রোডে উঠে আহানা শান্তর দিকে ভ্রু কুঁচকে তাকালো। শান্ত সানগ্লাসটা পরে জ্যাকেট টেনে জিব্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল। তারপর একটা ভাব নিয়ে বুক ফুলিয়ে ডান পাশের রোডের দিকে চলল। বেয়াদবটার ঢং দেখলে গা জ্বলে যায় আমার। আহানা চোখ রাঙিয়ে বাম পাশের রোডটার দিকে চলে গেল। বাবা, সেই সকাল থেকে বাগানে বসে আছো, বাসায় আসো, নাস্তা করে যাও। মিতু, জোর করিস না। আজ কতটা দিন পর শান্ত আসছে, আমি ওর জন্য বাইরেও অপেক্ষা করতে পারবো না? কি বলিস তুই? থাকো তাহলে, মা বকলে আমি বলবো তুমি আসতে চাও না। কথাটা বলে মিতু চলে গেল বাসার ভেতরে। শান্ত বাসার গেট খুলে ভেতরে পা রাখতে কেউ একজন এসে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। গায়ের গন্ধ পেয়ে শান্ত চোখটা বন্ধ করে ফেলল। বাবা। কেমন আছিস? ভালো। তুমি কেমন আছো সেটা বলো। তোকে দেখে খুব ভালো আছি আমি। আয়, ভেতরে আয়। বাবা শান্তর হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। মা, মিতু আর সায়ন কোথায়? সায়ন ঘুমাচ্ছে। মিতু আর ওর মা বাসায়। চল, নাস্তা করব তোর সাথে। এখনো খাও নাই কেন? সকাল 10টা বাজে। না, আমি আমার ছেলের সাথে খাবো, চল। শান্ত মুচকি হেসে বাসার ভেতরে ঢুকতে মুখোমুখি হলো তার সৎ মা রেনুর সাথে। উনি শান্তকে দেখে মোটেও খুশি হননি। তার মুখে বিরক্তি ছিল এতক্ষণ। তা মুখে মিথ্যা হাসি দিয়ে বললেন, এসেছো তাহলে? শান্ত হাতের ব্যাগটা সোফায় রেখে কাছে এসে সালাম দিল। উনি সালাম নিয়ে চুপ করে থেকে বললেন, রাসেল, রাসেল, গরুকে ঠিকমতো ঘাস দিচ্ছ তো? উনি ব্যস্ততার দোহাই দিয়ে চলে গেলেন সামনে থেকে। শান্ত মুখটা ছোট করে ভাবল পাশে বাবা দাঁড়িয়ে আছে। বাবার কথা ভেবে হেসে দিয়ে বাবার হাত ধরে ডাইনিংয়ে গিয়ে বসল। খালা, খালা, খাবার দিয়ে যাও, আমি আর আমার বাবা খাবো, জলদি দাও। কে এরকম ছাগলের মতো চিৎকার করে এত সকাল সকাল? শান্ত থেমে গিয়ে সিঁড়ির দিকে তাকালো। সায়ন নামছে বিরক্তি নিয়ে। শান্তকে দেখে ভ্রুকুচকে হেসে দিয়ে বলল, ও তুমি? আমি ভাবলাম ছাগল ডাকছে। সায়ন। সায়ন বাবার ধমকে মুখটা বাঁকিয়ে আবার উপরে চলে গেল। সায়ন মিসেস রেনুর আগের সংসারের ছেলে। মিতু এই সংসারের, মানে শান্তর বোন। মিতু রুটি নিয়ে এসে ডাইনিংয়ে রেখে বলল, শান্ত ভাইয়া। শান্ত সিঁড়ির থেকে চোখ নামিয়ে মিতুর দিকে তাকিয়ে হাসল। মিতু, কেমন আছো? ভালো। তুমি? ভালো। খালা রান্না করছে, তাই আমিই নিয়ে আসলাম। বাবার সাথে বসে খাওয়ার সময় এসব ভুলে গেল শান্ত। হেসে হেসে খাওয়া শেষ করে নিজের রুমে ফিরে আসলো। সারাটা রুম জুড়ে শুধু মায়ের ছবি। ছবিগুলাতে হাত বুলাতে গিয়ে শান্তর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। মা চলে যাওয়ার 10টা বছর কেটে গেছে। মায়ের মৃত্যুর পরপরই একটা কেলেঙ্কারির জেরে বাবা রেনু আন্টিকে বিয়ে করতে বাধ্য হয়। তারপর তাদের কোল জুড়ে মিতু আসে। মিতুর বয়স এখন 7 বছর। মিতু আমাকে দেখতে পারে, তবে একজন বোনের তুলনায় কম। সে তার মায়ের মতো। শান্ত মায়ের একটা ছবি নিয়ে বিছানায় গিয়ে বসল। আসবো? হুঁ বাবা, আসো। বলতে হয় নাকি আবার? কি করিস? জানতাম আসলেই মায়ের ছবি নিয়ে বসবি। কি আর করব বাবা, আমার লাইফে তোমরা দুজন ছাড়া আর কে আছে? বিকালের দিকে তোর মায়ের কবর দেখে আসিস। বাবা শান্তর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। শান্ত মায়ের ছবিটা আবারও ওয়ালে টাঙিয়ে রুম থেকে বের হলো। সায়ন উচ্চস্বরে গান শুনছে, মাথা ধরে আছে, কফিও খায়নি। শান্ত সিঁড়ি বেয়ে নিচে নামলো।
হঠাৎ খালা দৌড়ে এসে শান্তর হাত জড়িয়ে ধরে কেঁদে দিলেন। ওনাকে শান্ত খালা বলে ডাকেন, কারণ মা যেদিন এই বাড়িতে প্রথম এসেছিল সেদিন সাথে করে ওনাকেও এনেছিলেন। উনি মাকে কাজে সাহায্য করতেন। আজ এতটা বছর ধরে উনি এখানে মালির বউ। আমাদের বাগানে যে মালি আছে টুলু মিয়ার বউ তিনি। শান্তকে খালা অনেক ভালোবাসেন। ছলো ছলো চোখে শান্তর হাত ধরে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। শান্ত মুচকি হেসে ওনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। খালা কেঁদো না তো, আমাকে এত ইমোশনাল করবে না বলে দিচ্ছি। হ বাবা, তুমি আইসো আমি অনেক খুশি হইছি বাবা। শান্ত হেসে দিয়ে কিছু বলতে যাবে তার আগে উনি বললেন, বাবা সোফায় গিয়ে বসো, আমি তোমার কফি আনতাছি। উনি রান্নাঘরের দিকে চলে গেলেন এক দৌড়ে। শান্ত একটা ম্যাগাজিন নিয়ে সোফায় গিয়ে বসল। মিতু সামনে দিয়ে যাওয়ার সময় ওর দিকে একবার তাকিয়ে চলে গেল। মিতু মেয়েটা অনেক ভদ্র, বেশি মিশতে চায় না। আর ওর মা ওকে যাই বলে তাই করে। হয়তো উনি মানা করেছেন আমার সাথে যেন কথা না বলে। খালা কফি এনে শান্তর সামনে রেখে চলে গেলেন রান্নার কাজে। শান্ত কফির মগটা নিয়ে বাগানের দিকে গেল। আগে যেসব ফুল ছিল সেগুলোর মধ্যে অনেকগুলোই এখন নেই, হয়তো মরে গেছে, নতুনও আনা হয়েছে। রেণু মায়ের ফুলের খুব শখ, তাই হয়তো তার নাম রেণু, ফুলের রেণু। কফি শেষ করে একটা ফুল ছিঁড়তে যেতেই রেণু ছাদ থেকে বললেন, শান্ত, ফুলে হাত দিও না, ওটা আমার শখের কাজ। শান্ত হাত ছেড়ে দিয়ে বলল, সরি। আহানা ব্যাগ হাতে নিয়ে আশ্রমের গেটের দিকে চেয়ে আছে। কতদিন পর এসেছে সে। গেট খুলে ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল। কতটা বদলে গেছে সব, চেনাই যাচ্ছে না। আহানা আশ্রমের ভেতরে আসতেই 2 থেকে 3 বছরের ছোট হবে এমন কয়েকটা মেয়ে এসে আহানার হাত টেনে ধরল। সবার চোখে মুখে হাসি ফুটে উঠে আছে। আহানাও খুব খুশি হলো তাদেরকে দেখে। এদের সাথে কত খেলেছে সে। সবাইকে একসাথে জড়িয়ে ধরল আহানা। সবাই খুশিতে আটখানা হয়ে গেছে ওকে পেয়ে। দূর থেকে একজন আহানা বলে এগিয়ে আসলেন, আরিফ উদ্দিন। সালেহা বেগমের গত হওয়ার পরই ম্যানেজারের পদ পেয়েছেন উনি। আহানাকে চিনতে পেরে আহানার মাথায় হাত রেখে বললেন, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি কোনো রকম। ভালো করেছো এখানে এসে, অনেক দিন তোমাকে দেখি না। আহানা হেসে দিয়ে মেয়েগুলোকে নিয়ে ভেতরে চলে গেল। দুপুরের খাবার খেয়ে শান্ত হাঁটতে বের হয়েছে। এখানে একটা আশ্রম আছে, নাম শান্তিনিবাস। শান্তর মায়ের নামের আশ্রমটা। ওনার নাম ছিল শান্তি রহমান। ওনার অনাথ বাচ্চাদের প্রতি দুর্বলতা কাজ করত অনেক, তাই তার কথাতেই শান্তর বাবা এই আশ্রমটা বানান। আশ্রমটা বানানোর পরই শান্তর মায়ের নামে লিখে দেন সব। এরপর থেকে শান্তর মা নিজের হাতে এই আশ্রমের প্রতিটা কোণা সাজিয়েছেন। উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন ওনার কবর যেন আশ্রমের ভেতরেই দেওয়া হয়। শান্ত আশ্রমটার ভেতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল তার। কতটা দিন পর মায়ের সাথে দেখা করবে সে। হাতে গোলাপি চুড়ি আর রজনীগন্ধা নিয়ে আশ্রমের আমগাছটার পেছনের দিকে গেল শান্ত। মায়ের কবরের চারপাশ দিয়ে টাইলস করা বাউন্ডারি, গেটটাতে তালা দেওয়া। আরিফুদ্দিন শান্তকে দেখে দৌড়ে এসে গেটের তালা খুলে দিলেন। শান্তকে সালাম দিলেন। শান্ত ভ্রু কুঁচকে তাকালো ওনার দিকে। উনি জিহ্বা কামড় দিয়ে বললেন, অভ্যেস, কি করব বাবা। তারপর চলে গেলেন চেয়ার আনার জন্য। শান্ত বাউন্ডারির ভেতরে ঢুকে কবরটার কাছে গিয়ে মাটিতে বসে গেল। গোলাপি চুড়িগুলো কবরের উপরে রাখল সে। তারপর রজনীগন্ধা ফুল কবরের পাশে রেখে দিল। কয়েকটা শুকনো মেহগুনি গাছের পাতা পড়ে আছে, সেগুলো হাত দিয়ে ফেলে দিল আর কবরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে কেঁদে দিল শান্ত। মা, ফিরে আসো না আমার কাছে, আমি যে তোমাকে ছাড়া গোটা দুনিয়া অন্ধকার দেখি। শুনতে পাচ্ছ মা? কথা বলো না কেন? কেন চলে গেলে আমাকে রেখে? আমাকেও নিয়ে যেতে। কেন আমাকে নিষ্ঠুর দুনিয়ায় একা রেখে গেলে? কি দোষ করেছিলাম আমি? মা, মাগো, একবার তোমার শান্তর মাথায় হাত বুলাতে ফিরে এসো না। আহানা পুকুরে নেমেছিল মুখ ধোয়ার জন্য।
কান্নার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি মুখটা ভালো করে মুছে পুকুর ঘাট থেকে উঠে এসে কবরস্থানের দিকে এগিয়ে গেল। আরে, এটা তো শান্ত, উনি এখানে কি করে? আহানা আরেকটু কাছে গিয়ে দাঁড়ালো। শান্ত কবর থেকে মাটি নিয়ে হাতে ঘষে লাগাতে লাগাতে কাঁদছে। আহানা কবরের দিকে চেয়ে দেখল, কবরের উপর গোলাপি চুড়ি আর রজনীগন্ধা। এই কবরটা তো যতদূর জানি এই আশ্রমের মালিকের কবর। তার নাম শান্তি রহমান। ওনার সাথে শান্তর কি সম্পর্ক? শান্ত কবরে হাত রেখে নিচু হয়ে সেখানে মাথা রাখল আর কাঁদতে কাঁদতে বলল, মা দেখো, তোমার ছেলে কাঁদছে। মা দেখো না, আমার চোখ মুছতে আসবে না? মা? তার মানে ওনার ছেলে শান্ত। শান্তর মা মারা গেছেন। আমি তো জানতামও না। এর আগে তো শান্তকে আশ্রমে দেখতাম না কখনো। হয়তোবা দেখেছি, মনে নেই। আমি তো এই কবরের দিকে বেশি আসতাম না কখনো। আমার ভয় করতো এখানে, জঙ্গল বলে। তাই হয়তো শান্তকে এর আগে এই আশ্রমে দেখিনি। আহানা শুকনো পাতার উপর দাঁড়িয়েছে, তাই খসখস শব্দ হচ্ছে। শব্দ পেয়ে শান্ত পেছন ফিরে তাকালো। আহানাকে দেখে চোখ মুছে নিয়ে দাঁড়িয়ে গেল শান্ত। আহানা চুপ করে থেকে বলল, সরি ডিস্টার্ব করার জন্য। দাঁড়াও, কি? তুমি এখানে কি করছো? আমি তো এমনি। ও, আপনার মা উনি? হুম। আপনাকে কখনো কষ্ট দিয়ে থাকলে সরি। আমি বুঝি মা হারানোর কষ্ট। মা হারা কাউকে কষ্ট দিয়ে গুণা করতে চাই না। না, যাদের মা বাবা আছে তারা বোঝে না মা বাবা হারানোর কষ্ট। কোনো দিনও বোঝে না। কিভাবে বুঝবে? যেটা তাদের আছে সেটার অনুপস্থিতিতে কেমন লাগে সেটা তারা বুঝবে না। আমাকে মিথ্যার সান্ত্বনা দেওয়ার দরকার নেই। যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আহানা চুপ করে থেকে চলে গেল। শান্ত মায়ের কবরের দিকে তাকিয়ে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারও নেমে এসেছে। শান্ত বাবা, বাসায় যাবা না? সাজের বেলা এইখানে থাকা ঠিক না বাবা। যাচ্ছি। আরিফুদ্দিনের কথায় শান্ত চোখ মুছে বেরিয়ে গেল। তারপর আশ্রমের ম্যানেজারের রুমে এসে কাগজপত্র দেখতে লাগলো। বাবা বলেছে আসার সময় এসব দেখে আসতে। আরিফুদ্দিনের সাথে কথা বলে নিয়ে আশ্রমটা ঘুরতে ভেতরে গেল সে। আহানা আনমনে পুকুর ঘাটে বসে চোখের পানি ফেলছে। এখন না, সেই তখন থেকে, যখন শান্ত বলেছে যাদের আছে তারা জানে না না থাকার কষ্ট। সে তো জানেই না আমার কেউ নেই। আমি তো আপনার চেয়েও ভালো বুঝি আপনজন কেউ না থাকার কি ব্যথা, কি যন্ত্রণা। অন্ধকার হয়ে গেছে অনেক। এই পুকুর ঘাটটা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। গাছগাছালিতে ভুতুড়ে বানিয়ে দিয়েছে কেমন। আহানা স্পষ্ট শুনতে পাচ্ছে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ। পায়ের কাছে নরম কিছু লাগলো আহানার কাছে। দেখতে যাওয়ার আগেই সেটা কামড় বসিয়ে দিল তার পায়ে। আহানা এক চিৎকার দিয়ে পা ধরে 2-3টা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। আশ্রমের লাইটের আলোয় একটু একটু দেখতে পেল 1 হাত লম্বার চেয়েও বেশি বড় একটা সাপ চলে যাচ্ছে। পুকুরের উপরের ঘাটে কিভাবে উঠল এটা? শান্ত আহানার চিৎকার শুনতে পেয়ে আশ্রম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আহানা, এত অন্ধকারে ও কোথায়? চিৎকার দিল কেন? কোনো বিপদ হয়নি তো? আহানা ব্যথায় মনে হয় মরে যাবে। শান্ত আশ্রমের গেটের সামনে এসে পুরো আশ্রমের যতগুলো বাতি আছে মোট 14টা বাতি সে জ্বালিয়ে দিল। আহানার আর আওয়াজ শোনা যাচ্ছে না। আহানা, আহানা কোথায় তুমি? কি হলো বাবা? আহানাকে খুঁজছো কেন? কি হয়েছে? ওকে দেখেছেন কোথাও? ও তো মনে হয় পুকুর ঘাটে ছিল, তাও বিকেল বেলায়। এখন তো থাকার কথা না। শান্ত এক দৌড়ে পুকুর ঘাটের দিকে গেল। আহানা পা চেপে ধরে ওঠার চেষ্টা করছে। শান্ত তড়িঘড়ি করে নিচে নেমে আহানার দিকে তাকিয়ে নিচু হয়ে বসল। কি হয়েছে আহানা? পায়ে কি হয়েছে তোমার? আহানার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বলার চেষ্টা করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। শান্ত চিৎকার দিয়ে বলল ডাক্তার ডাকতে। আহানাকে কোলে তুলে নিয়ে পুকুর ঘাটের উপরে নিয়ে আসলো। ওকে মাটিতে রেখে বাতির আলোতে আহানার পায়ের দিকে তাকালো। বাতি ছিল লাল রঙের। ঠিকমতো দেখছে না শান্ত। চিন্তায় তার সারা গা ঘেমে গেছে।
জ্যাকেট খুলে ফেলল, তারপর সেটা থেকে ফোন বের করে নিয়ে টর্চ চালিয়ে শান্ত আহানার পায়ের উপর ধরল। সাপের কামড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। শান্ত আহানার গায়ের থেকে ওড়না টান দিয়ে ছিঁড়ে হাঁটুর নিচে বেঁধে ফেলল, যাতে বিষ বেশি দূর যেতে না পারে। বিষাক্ত কিনা কে জানে। আহানার মুখ দিয়ে ফেনা তো বের হচ্ছে না, তাও ভয় করছে শান্তর। ডাক্তার আসছে, সাথে আরিফ আঙ্কেলও। শান্ত নিজের জ্যাকেটটা আহানাকে পরিয়ে দিল, কারণ ওর ওড়না ছিঁড়ে পা বেঁধেছে সে। ডাক্তার দেখে বললেন, না, বিষাক্ত সাপ নয়, তবে ব্যথা পেয়েছে, সাথে ভয়ও পেয়েছে, আর তাই জ্ঞান হারিয়েছে। বিষাক্ত হলে নীল হয়ে যেত আর নানা লক্ষণ দেখা দিত। আমি বরং ব্যথার একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, জ্ঞান ফিরলে ওষুধ খাইয়ে দেবেন। শান্ত মাথার ঘাম মুছে আহানাকে কোলে টেনে বসলো সিঁড়ির উপর। ডাক্তার ইনজেকশন বের করলেন। শান্তর মনে হচ্ছে ওকে ইনজেকশন দেবে, ভয়ে গলা শুকিয়ে গেছে তার। আহানার হাতে ইনজেকশন দেওয়ার সময় শান্ত আহানাকে টেনে সরিয়ে নিল। না, ধরবেন না ওকে, দেওয়ার দরকার নেই এটা। শান্ত বাবা, এটা দিলে আহানার ব্যথা কমবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শান্ত আহানার হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। আরিফুদ্দিন হেসে বললেন, কি বাবা, ভয় করছে নাকি? ইনজেকশন তো আহানামাকে দেওয়া হচ্ছে, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরে দিচ্ছে। জানি না, ভয় করছে। ইনজেকশন দেওয়া শেষে ডাক্তার হাসতে হাসতে চলে গেলেন শান্তর অবস্থা দেখে। শান্ত আহানাকে ঝাঁকালো, তাও চোখ খুলছে না। তাই দেখে আরিফ আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, ওকে বিছানায় শোয়াতে হবে। ওর বাসার অ্যাড্রেস জানেন আপনি? আমি তাহলে ওকে ওর বাসায় দিয়ে আসি। আরিফ আঙ্কেল শান্তর কথা শুনে চুপ হয়ে গেলেন। তারপর বললেন, ওর তো বাসা এটাই। এটাই মানে? আরে আমি বললাম ওর মা বাবার বাসার কথা, সেটা কোথায় জানেন আপনি? বাবা, আমি তো এটাও জানি না ওর মা বাবাকে। আমি শুধু এটা জানি আহানা এই আশ্রমের অনাথ বাচ্চাদের মধ্যেই একজন ছিল, যাকে সালেহা আপা খুব আদর করতেন। অন্য অনাথদের মতো করে আহানাকেও তিনি পড়িয়েছিলেন। তারপর আপার মৃত্যুর পর আহানা এখান থেকে চলে যায়। চলে যায় বলতে যেতে বাধ্য হয় আর কি। তুমি তো জানোই, 18 বছর পূর্ণ হলে এখানে থাকা যায় না। শান্ত বিস্মিত হয়ে আরিফুদ্দিনের দিকে চেয়ে আছে। তার মানে আহানা, আর আমি ওকে বললাম ও বুঝবে না বাবা মা না থাকার কষ্ট। শান্ত আহানার দিকে তাকিয়ে চুপ করে ওকে কোলে তুলে দাঁড়ালো। আশ্রমের একটা ভালো রুমে নিয়ে ওকে বিছানায় রেখে বেরিয়ে আসলো। হাত দিয়ে চুল টেনে চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে সে। আমার আগেই বোঝা উচিত ছিল, যার বাবা মা থাকে সে একা কেন চাকরি করে ভাত নুন খেয়ে জীবন চালাবে। এখন সব স্পষ্ট হয়ে গেছে। বাবা, তুমি আহানাকে চেনো? হুম। শুনুন, ওর ঠিক মতো খেয়াল রাখবেন। আমি যে রুমে রেখেছি ও যেন সেই রুমেই থাকে, অন্য কমন রুমে যেতে বলবেন না। আর আপনি যেটা খান সেটা ওকেও খাওয়াবেন। আমি এখন যাই। ডাক্তার ওকে যে ওষুধ দিয়েছে সেটা কিনতে যাচ্ছি। 8টা-9টার দিকে এসে একবার দেখে যাব। রহিমা খালাকে বলবেন ওর খেয়াল রাখতে। আর হ্যাঁ, বাচ্চাদের আপাততই পুকুরে যেতে মানা করবেন। আমি কাল লোক এনে পুকুরের আগাছা পরিষ্কার করাবো। আচ্ছা বাবা। শান্ত আহানার মুখের দিকে একবার চেয়ে চলে গেল। বাসায় ফিরতেই বাবা বললেন, কিরে, তুই কই গিয়েছিলি? আশ্রমে নাকি কাকে সাপে কামড় দিয়েছে? হুম, এখন ঠিক আছে, সাপটা বিষাক্ত ছিল না। মিতুর বাবা, আপনি কেন এখনো হুদাই আশ্রমটা চালাচ্ছেন আমি বুঝতে পারছি না। ওটা বিক্রি করে জমিটাতে চাষাবাদ করলেও ভালো টাকা উপার্জন হবে। কি বলছো তুমি? অনাথ বাচ্চাগুলোর কি হবে? যেখান থেকে এসেছে সেখানেই চলে যাবে। ব্যাস মা, এটা তোমার ব্যক্তিগত সম্পত্তি না, এটা আমার মায়ের নিজের। আমার মায়ের এটা, কেউ চোখ তুলেও তাকাবে না। আমার মায়ের বেলায় আমি কারোর কোনো কথা সহ্য করব না। অন্য সব নিয়ে যা খুশি তাই করো তোমরা, কিন্তু আমার মায়ের সাথে সংযুক্ত কোনো কিছুতেই কেউ নজর দেবে না। বিক্রি তো দূরে থাক। কথা শেষ করে শান্ত নিজের রুমে চলে গেল। দেখলে তো, একেই বলে পেটের ছেলে আর পরের ছেলের তফাৎ। তুমি কিছুই বললে না।
আমাকে এত কথা শুনিয়ে গেল। কি এমন মহাপাপের কথা বলেছি আমি? যেটাতে কোনো লাভ হয় না সেটা রেখে পালন করে কী লাভ? অনাথ এদের রেখে ফ্রিতে খাইয়ে দাইয়ে কী লাভ? তাও তো আশ্রমটা ভেঙে ফেললে সেই জমিতে লোক ধরিয়ে চাষাবাদ করিয়ে অনেক টাকা পাওয়া যাবে। টাকাটা তো আমাদেরই কাজে আসবে। রেনু, চুপ করো। আশ্রমটা শান্তির নামে দলিল করা। শান্তির অবর্তমানে এটা এখন শান্তর নামে হয়ে গেছে। যেদিন শান্তর 18 বছর পূর্ণ হয়েছে সেদিনই শান্তর অনুমতি ছাড়া কিছু করলে পুলিশ তোমাকেই ধরবে। আর শান্ত যখন না করে দিয়েছে তুমি নাক গলাচ্ছ কেন? তোমার আর মিতুর নামে কি আমি সম্পত্তি কম লিখে দিয়েছি? তো আমার সায়ন, ও কি তোমার ছেলে না? না, ও আমার ছেলে না। ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাও তো ওকে আমি মিতুর পরিমাণ সম্পত্তি লিখিতভাবে দিয়েছি তোমার আকুতিতে। খোঁচা দিচ্ছ? রোজ রোজ এসব করে এসবের ভয়ে আমি ঢাকা থেকে আসতে চাই না এখানে। উফ। শান্ত আলমারি থেকে আরেকটা জ্যাকেট হাতে নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। আহানার জ্ঞান ফিরতে লাফ দিয়ে উঠে বসল সে। পায়ের দিকে তাকালো, লাল হয়ে আছে। সব মনে পড়তেই কেঁপে উঠল ভয়ে। কপালের ঘাম মুছে নিজের দিকে তাকিয়ে দেখল ওড়না নেই, শান্তর জ্যাকেট। আরে, এটা তো আমার ওড়না কই? আহানা হাঁটুর উপর থেকে পায়জামা টেনে দেখল ওড়নার ছেঁড়া টুকরা দিয়ে পা বাঁধা। উফ, এই লোকটাও না। আমার নতুন জামার ওড়না ছিঁড়ে ফেলল। এবার আমি কি পরবো জামার সাথে? বেয়াদব কোথাকার। আহানা বিছানা থেকে নামতেই দেখল আরিফউদ্দিন সালিহা বেগমের কবরের উপর থেকে পাতা সরাচ্ছেন। আহানা এগিয়ে গেল সেদিকে। আরে আহানা, তোমার শরীর এখন কেমন? ভালো। আরিফউদ্দিন আবার নিজের কাজে মনোযোগ দিলেন। একটা প্রশ্ন করব? বলো। আমাকে এই আশ্রমে কে রেখে গিয়েছিল? কথাটা শুনে আরিফউদ্দিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তারপর আবারও কাজে মনোযোগ দিলেন। বলুন না, আমি জানতে চাই আমার বাবা মা কে ছিল। মারে, আমি চাই না তুই কষ্ট পা। আমাকে জিজ্ঞেস করিস না। প্লিজ বলুন না, আমি শুনতে চাই। আমি কষ্ট পাব না। যার জীবনে কষ্টের সাগর আছে তাকে আর নদী পরিমাণ কষ্টের কি ভয় দেখান? আরিফউদ্দিন পাতা হাত থেকে ফেলে চশমাটা খুলে গায়ে শার্ট দিয়ে মুছতে মুছতে গিয়ে উঠানে থাকা একটা চেয়ারে বসলেন। সেদিন আমি আশ্রমের ময়লা ফেলতে গিয়েছিলাম দূরের ডোবাটায়। ময়লা ফেলে 2 কদম হাঁটতেই কান্নার আওয়াজে থেমে গিয়েছিলাম। সেখানে গিয়ে পাগলের মতো ময়লা হাতাতে হাতাতে একটা পলিথিন পেলাম। ভেতরে রক্তমাখা একটা শিশু, মেয়ে শিশু, কেঁদেই যাচ্ছে। দেখে মনে হয়েছে সে এই দুনিয়াতে এসেছে 1 কি 2 ঘন্টা হয়েছে। তার মধ্যেই তাকে দুনিয়ার নিষ্ঠুরতম পরিস্থিতিতে ফেলে গেছে তার মা নয়তো বাবা। হয়তো অবৈধ, আর নয়তো অন্য কোনো কারণ। আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়ে দৌড়ে আশ্রমে ফিরে গিয়েছিলাম। তখন আশ্রমে শান্তিমা এসেছিল বাচ্চাদের দেখতে। উনি আমার হাতে বাচ্চাটাকে দেখে চমকে উঠলেন। আমি কিছু বলার আগেই আমার হাত থেকে তাকে নিয়ে উনি ভেতরে চলে গেলেন। চিৎকার করে বললেন গরম পানি আনতে। বাচ্চাদের কেবিন থেকে দুধের ফিটার এনে তিনি সর্বপ্রথম বাচ্চাটার মুখে খাবার তুলেছিলেন। সেই বাচ্চাটা হলি তুই। শান্তিমা ডাক্তার কবিরাজ দিয়ে তোকে সুস্থ করে ফেলেছিল, কারণ সেদিন ময়লা ডোবার থেকে তোর অবস্থান অনেক জটিল ছিল। নাকে মুখে পানি ঢুকেছিল। শান্তিমা তোর নাম দিয়েছিল আহানা ইয়াসমিন। তারা কয়েক বছরের জন্য সিলেটে চলে গিয়েছিল। শান্তর বাবার চাকরি ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে শান্তিমা একজন ম্যানেজার আনলেন, তোর সালেহা মা। ওনাকে বলে গিয়েছিলেন তোকে যেন আলাদাভাবে আদর করে সব সময়, কারণ তোর মুখটা ছিল চাঁদের টুকরো। যেই দেখত সেই মাশাল্লাহ বলে উঠত। এমনকি সালেহাকে তোর পড়াশোনার সব খরচের একটা মোটা অঙ্কের চেক দিয়ে গিয়েছিলেন। আহারে, উনি যদি আজ তোকে দেখত খুব খুশি হতো। সেবার তিনি শেষবারের মতন তোকে দেখেছিল, কারণ তোর যখন 8 বছর তখন তিনি সিলেট থেকে ফেরেন এবং শয্যাশয়ী রোগী হয়ে। ক্যান্সার ধরা পড়ে তার। আগে তিনি প্রতিদিন বিকেলে আশ্রম দেখতে আসতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে একদিনও আসতে পারতেন না। এরপর মাত্র 1-2 বছরে এই মরণব্যাধির সাথে লড়াই করে তিনি মারা যান।
তোর তখন মনে হয় 10 বছর ছিল, এখন উনি মারা যাওয়ার 10টা বছর হয়ে গেছে। আহানা চোখ মুছতে মুছতে আশ্রম থেকে বেরিয়ে চলে গেল কাঁদতে কাঁদতে। কিছুটা দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে সে। আরিফ আঙ্কেলের আর কোনো কথা শোনার ক্ষমতা নেই তার। তার মা বাবা তাকে এই পৃথিবীতে এনে ভুল করেছিল, তাই তাকে ময়লা ফেলার ডোবায় ফেলে চলে গিয়েছিল। সেদিন মরে গেলে আজ এত কিছু হতো না। কেন মরলাম না আমি? কেন? আহানা হাঁটতে হাঁটতে শান্তর সাথে ধাক্কা খেল। শান্ত ফোনের টর্চটা সামনে ধরতেই দেখল আহানা চোখের পানিতে সারা মুখ ভিজিয়ে রেখেছে। আহানা শান্তকে দেখে আবেগে জড়িয়ে ধরে কেঁদে দিল। শান্ত কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আহানা চিৎকার করে কাঁদছে, আমাকে আমাকে আমার বাবা মা ডোবায় ফেলে চলে গিয়েছিল। আমি তাদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছিলাম। আমাকে ডোবায় ফেলে চলে গেছে তারা। পৃথিবীর আলো দেখার সাথে সাথেই ফেলে গেছে আমাকে। আমি সেদিন মরিনি কেন শান্ত? কেন মরিনি? আল্লাহ আমাকে কেন এত কষ্ট দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছে? আমি আর কষ্ট নিতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসে। আমি অনাথ। কেন আমি অনাথ? আমার বাবা মা থেকেও কেন নেই শান্ত? আহানা কেঁপে কেঁপে কথা বলছে। শান্ত হাত উঠিয়ে আহানার পিঠের উপর রাখল। সে কি বলবে? তার কিছুই বলার নেই। আহানার চোখের পানিতে শান্তর জ্যাকেটের ভেতরে টি শার্ট ভিজে গেছে। খালি মাটির রাস্তা, দুই পাশে ঝাউগাছ, খুটখুটে অন্ধকার। শান্ত চুপ করে আছে। আহানা শান্তর জ্যাকেট টেনে ধরে আবারও কেঁদে দিল। এটা বলতে বলতে যে, আমি আপনার চেয়ে বেশি বুঝি বাবা মা হারানোর কষ্ট। আপনি তো মা হারিয়েছেন, আর আমি তো কোনোদিন তাদের চোখেই দেখিনি। আপনাকে তো আপনার মা নিজের হাতে খাইয়েও দিয়েছে, আর আমাকে কেউ কখনো নিজের হাতে খাইয়ে দেয়নি। হামাগুড়ি দিয়ে মাটি থেকেও খাবার নিয়ে খেয়েছি আমি। আরিফ আঙ্কেল বলেছে আমাকে রক্তমাখার শরীরে ফেলে গেছে। আমি এতটা খারাপ? আমি অবৈধ সন্তান? আহানা শান্তর জ্যাকেট ছেড়ে মাটিতে বসে পড়ল। হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলল, 2 দিন ধরে ডাক্তার দিয়ে আমার প্রাণ বাঁচানো হয়েছিল। সেদিন মরে গেলে হতো না, সব চুকে যেত। আহানা জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর কথা বলতে পারছে না সে। শান্ত দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মানুষের দেখাশোনার জন্য মা থাকে, বাবা থাকে, ভাই বোন থাকে, খালা খালু, ফুপু ফুপা, মামা মামি, আরও কত কি থাকে। আর আমার জন্য কাউকে রাখেননি আল্লাহ। আমাকে একা ঠেলে দিয়ে লাগিয়ে দিল নিজের জন্য পরিশ্রম করে জীবন কাটাতে। অনাথদের যে আশ্রমেও সারা জীবন ঠাঁই হয় না। 18 বছর হতে না হতেই বাধ্য হয়েছি এখান থেকে চলে যেতে। সেদিন আমার হাতে ছিল 100 টাকার একটা নোট। আমি সে 100 টাকা দিয়ে অর্ধেক হেঁটে আর অর্ধেক ট্রেনে করে ঢাকায় গিয়েছিলাম। সবাই বলেছিল ঢাকায় গেলে সব পাবো। সব তো পেয়েছি, কিন্তু সব তো টাকা ছাড়া পাওয়া যায় না। এটা তো কেউ বলেনি আমাকে। তারেক রহমানের বাসায় বাসা ভাড়া নিয়েছিলাম আশ্রম থেকে বের হওয়ার 2 দিন পর। এই 2 দিন আমি ফুটপাতে ছিলাম। ফুটপাতের মানুষদের দেখেছিলাম। একবেলা খেলে আরেক বেলায় পানির ঘটি নিয়ে বসে থাকতো তারা। আর আমি তো সেই 2 দিন একবেলাও খাবার পাইনি। তাদের থেকে পানি নিয়ে খেয়েছিলাম। আমি বাসা ভাড়া নিয়ে তারেক আঙ্কেলের পরিচিত একজনের মেয়েকে টিউশনি করানো শুরু করেছিলাম। এর জন্য আমি তারেক রহমানের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। তাই তার সমস্ত খোটা দেওয়া কথা আমি আজও মুখ বুজে সহ্য করি। অ্যাডভান্স টাকা নিয়ে তার হাতে তুলে দিয়েছিলাম। সেখান থেকে 100 টাকা বাঁচিয়ে ওই 100 টাকা দিয়ে আমি শুধু চাল আর নুন কিনেছিলাম। মিমার কণিকাপুর পাতিলে রান্না করে ভাত আর নুন দিয়ে আমার জীবন শুরু হয়। 2 বছর আগে ঢাকায় পা রেখে সেদিন নিজেকে আমার অনাথের চেয়েও অসহায় মনে হয়েছিল, কারণ আমার পাশে সেদিন আমার ছায়াও ছিল না। অন্ধকারে কার ছায়া তার সাথে থাকে? আমি আসলেই বুঝি না আমি কি দোষ করেছিলাম। আমার বাবা মার কি ক্ষতি হতো সেদিন আমাকে ডোবায় না ফেললে? আমি কি এতই জঘন্য কারণ নিয়ে জন্মেছিলাম? জন্ম হওয়ার সাথে সাথে একটা সন্তানের কাছে সবচেয়ে সুরক্ষিত স্থান হয় তার মায়ের কোল। তাহলে আমার বেলায় উল্টো হলো কেন? আমার জন্য ডোবা ছিল কেন? ঠিক আছে, ফেলে দিয়েছে, কি দরকার ছিল আমাকে বাঁচিয়ে রাখার?
এসব দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছে আমাকে। একটা সন্তানের কাছে বাবা মা কি তারা নিজেও জানেন না। জানলে এভাবে ডোবায় ফেলতেন না। আমার অনেক নাম, আহানা, অপায়া, অভাগী, অলক্ষী। আর আজ আরেকটা নাম পেলাম, অবৈধ। আত্মহত্যা মহাপাপ না হলে আমি এই জীবনের মায়া আরও আগেই ত্যাগ করতাম। আমি আর পারছি না এত এত কিছু সহ্য করতে। আমিও তো মানুষ, আমার সাথে কেন এমন হতে গেল? শান্ত হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিচু হয়ে আহানার হাত টেনে ওকে মাটি থেকে উঠালো। আহানা, নিজেকে সামলাও। আহানা কান্না থামিয়ে শক্ত হয়ে দাঁড়াতে গিয়েও পারল না, পড়ে যাচ্ছে বারবার। শান্ত আহানার হাত ছাড়েনি এখনো। পিঠের উপর দিয়ে হাত নিয়ে ওকে শক্ত করে ধরল। আহানার শান্ত চুপচাপ হেঁটে চলেছে। দুজনের একজনের মুখেও কোনো কথা নেই। আশ্রমে সে শান্ত আহানাকে সেই রুমে নিয়ে আসলো। টেবিল থেকে এক গ্লাস পানি এনে আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা পানির গ্লাসটা নিয়ে চুপ করে বসে আছে। শান্ত রুম থেকে বেরিয়ে গিয়ে আশ্রমের রান্নাঘর থেকে এক প্লেট খাবার নিয়ে আসলো। আহানা পানি খেয়ে এখনও কাঁদছে। শান্ত চেয়ার টেনে ওর সামনে বরাবর বসলো। ভাতের লোকমা বানাতে বানাতে বলল, যখন আমি কাঁদতাম, কিছু খেতে চাইতাম না, তখন আমার মা আমাকে নিজের হাতে খাইয়ে দিত। তুমি বলেছিলে তোমাকে কেউ নিজের হাতে খাইয়ে দেয়নি। চলো, আজ আমি খাইয়ে দেব তোমাকে। শান্ত আহানার মুখের সামনে লোকমা ধরল। আহানা চোখ মুছে বলল, না, দরকার নেই, আমি নিজেই খেতে পারবো। তুমি নিজের হাতে খেতে গেলে কম খাবে, আমি তোমাকে বেশি করে খাইয়ে দেব। শান্ত আহানার মুখে লোকমাটা দিয়ে দিল। আরিফ আঙ্কেল দরজার পাশে দাঁড়িয়ে ওদের দেখছে। শান্ত একেবারে ওর মায়ের মতো হয়েছে। ওর মায়ের মতো অন্যের কষ্ট সহ্য করতে পারে না। সবাইকে এমনভাবে ভালোবাসে যেন সবাই তার আপন। আপনার জ্যাকেটটা রেখে দাও, ঢাকায় ফিরলে দিও না হয়। আর তোমার ওড়না তো আমি ছিঁড়ে ফেলেছিলাম। আমার কাছে আরেকটা জামা আছে, তার ওড়না পরবো আপাতত। ঠিক আছে। শান্ত আহানাকে পুরো খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুমাতে বলে রুম থেকে বের হয়ে গেল। অনেক অনেক কান্না করার ফলে আহানা বালিশে মাথা রাখতেই ঘুম এসে গেল তার। শান্ত আস্তে করে আবার রুমে এসে লাইটটা অফ করে চলে গেল। আঙ্কেল, আমি আসি। কাল তো ঈদ, কাল আবার দেখা হবে নামাজের সময়। আচ্ছা বাবা। শান্ত চলে গেল বাসার দিকে। বাসায় ফিরে দেখল সায়ন ডাইনিংয়ে বসে খাচ্ছে। বাবা টিভি দেখছে। শান্তকে দেখে ওকে টেনে এনে ডাইনিংয়ে বসালো। মুরগির লেগ পিসটা শান্তর খুব প্রিয়, আর শান্তর বাবারও। শান্তর মা সবসময় একটা মুরগি রাঁধলে লেগ পিস দুটো শান্ত আর তার বাবাকে দিতেন। শান্ত চোখ বন্ধ করে স্মৃতি মনে করে মুচকি হেসে চোখ খুলে দেখল ওর পাতে মুরগির অন্য একটা পিস, লেগ পিস বাবার পাতে আর আরেকটা সায়নের পাতে। বাবার এদিকে খেয়ালই নেই, তিনি আশ্রমের কথা বলছেন আর খাচ্ছেন। শান্ত চুপচাপ খেয়ে নিজের রুমে আসলো। খালা কফি দিয়ে গেছেন। শান্ত কফিটা নিয়ে জানালার দিকে তাকিয়ে বসে আহানার কথা ভাবতে লাগলো। না জেনে ওকে এতদিন অনেক কষ্ট দিয়েছি। এখন তো মনে হয় আমি ছাড়া ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার উচিত ওকে আগলে রাখা। কফি শেষ করে সিগারেট নিতেই দরজায় নক হলো। বাবা কোমরে হাত দিয়ে এসে শান্তর হাত থেকে সিগারেট নিয়ে নিলেন। ওকে মানা করি নাই, খাবি না এসব। বাবা, খেতে দাও না, এটা খেলে শরীর ভালো থাকে আমার। শান্ত, এটা কোনো ওষুধ না। ওকে, আমাকে বোঝাতে হবে না। রাত হয়েছে, শুয়ে পড়, কাল সকাল থেকে অনেক কাজ। বাবার কথা রক্ষার্থে শান্ত চাদর টেনে শুয়ে পড়ল। পরের দিন সকাল সকাল পাঞ্জাবি পরে বাবার সাথে গেল ঈদের নামাজ পড়তে। আহানা একটা ছোট বাচ্চার সাথে ছোটাছুটি করছে। দৌড়াতে দৌড়াতে একদম শান্তর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। শান্ত আশ্রমে এসে এতক্ষণ আহানার দুষ্টুমি দেখছিল। পরনে তার সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, হাতে জায়নামাজ। আহানা অবাক হয়ে তাকিয়ে থেকে চোখ নামিয়ে চলে যেতে নিতেই শান্ত দাঁড়াতে বলল, কি, সালাম দেবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও তোমার ঈদ সালামি। লাগবে না। আরে রাখো রাখো।
শান্ত আহানার হাত টেনে ধরে 5,000 টাকা ওর হাতের ভেতর ঢুকিয়ে দিল। আহানা শান্তর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে হাতে থাকা টাকাগুলোর দিকে তাকালো। এত টাকা দিলেন কেন? লাগবে না। দিয়ে ফেলেছি, কিছুই করার নেই। বাই। শান্ত নিমিষেই উধাও। আহানা টাকাগুলোর দিকে চেয়ে মুখ গোমরা করে চলে গেল। শান্ত পাঞ্জাবি চেঞ্জ করে হাফ প্যান্ট আর টি শার্ট পরে নিয়ে দূরের মাঠটায় গোস্ত কাটতে বসে গেল। আহানা আপু, চলো না, দেখব। না, আমার ভয় করে এসব দেখতে। তন্নি, তুমি যাও। না, তোমাকে নিয়েই যাব। তন্নি আহানার হাত টেনে মাঠের দিকে নিয়ে গেল। এত সব মানুষের ভিড়ে আহানার চোখ পড়ল শান্তর উপর। শান্ত দাঁত কিলিয়ে গোস্ত কেটে যাচ্ছে, হঠাৎ দক্ষিণা হওয়ায় বুকটা কেঁপে উঠতেই সামনে তাকালো শান্ত। আহানা চোখ বড় করে তাকিয়ে আছে। হাসবে কি কাঁদবে বুঝতে পারছে না। হাফ প্যান্টে শান্তকে যা লাগছে না। শান্ত লজ্জায় লাল হয়ে আরেক দিকে ফিরে বসে পড়ল। আহানা ফিক করে হেসে দিয়ে চলে আসলো ওখান থেকে। বিকেলের দিকে ছাদে এসে বসে আছে শান্ত। এখানে ভালো লাগছে না। এত এত সমস্যা এই বাড়িতে। এখন মনে হচ্ছে জব নিতেই হবে। যাওয়ার সময় আহানাকে সাথে নিয়ে যাবে, একা যেতে দেবে না। নওশাদ ফোন দিয়ে বকাবকি শুরু করে দিয়েছে। শান্ত কেন সকাল থেকে একবারও ফোন করেনি। জানের দোস্ত না ছাই, এসব বলে যাচ্ছে সে। শান্ত অনেক করে কনভিন্স করলো। ওকে এটাও বলল যে ঢাকায় ফিরে ওকে নিয়ে ঘুরতে যাবে। আহানা তার সালেহা মায়ের কবরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। কাল মৃত্যুবার্ষিকী ওনার। আহানা নিজের হাতে রান্না করবে। সবাই প্লেট নিয়ে বসে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। শান্ত পকেটে হাত ঢুকিয়ে এদিক ওদিক দেখে সব তদারকি করে যাচ্ছে। আহানার প্লেটটা ওর রুমে রাখা, সে গেছে হাত ধুতে। শান্ত উকি দিয়ে দেখল প্লেটে অল্প গরুর গোস্ত আর আলু ছাড়া কিছুই নেই। রহিমা খালাকে ডেকে আরেক বাটি গোস্ত এনে রাখল, তারপর চলে গেল। আহানা হাত ধুয়ে এসে বলল, ও মা, এত গোস্ত আসলো কই থেকে? রহিমা খালা বলে গেছেন উপর পক্ষের করা আদেশে বেশি গোস্ত দেওয়া হয়েছে। উপর পক্ষ মানে? রহিমা খালা মুচকি হেসে চলে গেলেন, কিছুই বললেন না। ও মা, এদের সবার হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহানা বিকেলের দিকে হাঁটতে হাঁটতে সেই ডোবাটার কাছে আসলো। এটা এখন আর ডোবা নেই, পরিষ্কার হয়ে গেছে সব, ঘাটও লাগানো হয়েছে। আহানা নিচে নেমে ঘাটে বসে ডোবাটার দিকে তাকিয়ে রইল। কেউ যদি বলে তবে তাকে এই ডোবায় আবার ফেলতে পারি। আহানা চমকে পেছনে তাকালো। শান্ত দাঁত কেলিয়ে ওর পাশে এসে বসল। তো কি খবর ম্যাডাম, কি ভাবছেন? আপনি এখানে কি করেন? আমার ইচ্ছে। তোমার কি? এটা তোমার ডোবা? আপনি কি ঠিক করে কোনো কথাই বলতে পারেন না? না, যেমন তুমিও পারো না। কাল রেডি হয়ে থেকো, একসাথে ঢাকায় ফিরব। আপনার মাথা ঠিক আছে? কাল সালেহা মায়ের মৃত্যুবার্ষিকী, আমি কাল যেতে পারবো না। সেটা তো আমিও জানি। সারাদিন থেকে রাতে রওনা দেব। কেমন? আমি আপনার সাথে? ইম্পসিবল। কেন? শান্ত জ্যাকেট টেনে চোখ মেরে বলল, আমাকে কি তোমার ভাল লাগে না? অবশ্য রতনে রতন চেনে, তুমি আমাকে দেখে ক্রাশিত হবেই বা কেন? হুম, যান আপনি, আমি একাই যেতে পারবো। এসেছিও একা। ও তাই? তোমার টিকিট আছে তো, ফিরতি টিকিট? আহানা চোখ বড় করে ভাবল, সত্যিই তো, আমার কাছে তো ফিরতি টিকিট নেই। আমি তো আসার সময় রিকোয়েস্ট করে একটা সিট পেয়েছিলাম। কেউ যদি বলে তবে তাকে আমি একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারি। নো থ্যাঙ্কস। কথাটা বলে আহানা উঠে চলে গেল। আরে দাঁড়াও, কিভাবে ঢাকা ফিরবে সেটা তো বলো। আপনার জানার দরকার নেই। উফ, এই মেয়েটা এত নাছোড়বান্দা। শান্ত পকেটে হাত ঢুকাতেই চমকে গেল। পকেট থেকে বের করে দেখল 5,000 টাকা। এগুলো তো আমি আহানাকে দিয়েছিলাম, আবার ফেরত দিল। টাকা নিলে কি হয় আমি বুঝি না, সব সময় ফেরত দেয়। আর আমার পকেটে টাকা রাখলো কখন? আমি তো টেরই পেলাম না। পরের দিন ছোটোখাটো আয়োজন শুরু হয়ে গেল।
আহানা নিজের হাতে রান্না করছে। শান্ত আশ্রমের বাচ্চাদের সাথে মজা করছে। আহানাকে সাহায্য করার জন্য রহিমা খালাও রয়েছেন। শান্ত মাঝে মাঝে রান্নাঘরের দিকে এক পলক তাকায়। আহানা ওড়না কোমরে বেঁধে রাখছে। প্রতি বছর সালেহা বেগমের মৃত্যুবার্ষিকীতে আল্লাহর ওয়াস্তে আশ্রমের সবার জন্য রান্না করা হয়। এবছর আহানা আছে বলে সে রাঁধছে। শান্ত মায়ের কবরটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বসে আছে। হঠাৎই মনে হলো মা হাসছে ওর দিকে তাকিয়ে। শান্ত লুকিয়ে কিছু করলে মা যেমন করে হাসতো এখন তেমন করেই হাসল। শান্ত চমকে এদিক ওদিক তাকালো। মাকে আর দেখতে পেল না। মাঝে মাঝে এরকম চোখের সামনে মাকে দেখতে পায় সে। মনের ভ্রম। মা এমন করে হাসলে কেন? আমি তো কিছু লুকাইনি। নাকি আহানাকে নিয়ে আমার সাথে মজা করলে? উফ মা, তুমিও না। তুমি তো জানো আহানা আমার টাইপের না। আমার মাথায়ও রাগ চেপে থাকে আর ওর মাথায়ও সেম। ওর সাথে কি আমাকে মানাবে? খুদাই হাসলা আর আমাকেও লজ্জায় ফেললা। রান্না শেষে সবাই বসে পড়ল খাওয়ার জন্য। শান্ত একটা প্লেট নিয়ে বাচ্চাদের পাশে বসে গেল। আহানা নিজের হাতে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। শান্তর সামনে এসে এক চামচ দিতেও বলল, ঝাল বেশি দাওনি তো? বাচ্চাদের জন্য আলাদা করে কম ঝাল দিয়ে বানানো হয়েছে। আহানা কথাটা বলে চলে গেল। শান্ত ভাবনায় পড়ে গেল, আহানা এটা কি বলল? আমি বাচ্চা? ও নিজেই তো বাচ্চা। আমি তো ওর থেকে ৫-৬ বছরের বড়, আর ও আমাকে বলে আমি বাচ্চা। দেখাবো মজা। আজ পুকুরে চুবিয়ে ওর কটু কথার জেদ উঠাবো আমি। আহানা নিজেও খেতে বসলো সবাইকে খেতে দিয়ে। খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ল। দুপুরের ঘুম, বাইরে কড়া রোদ। আহানা মগে করে পানি নিয়ে বের হলো মুখ ধোয়ার জন্য। রান্না করার সময় ধোয়া চোখে মুখে ঢুকে এখন চোখ খচখচ করছে। মুখে পানি দেওয়ার আগেই শান্ত এসে দাঁড়ালো ওর সামনে। কি? আমি বাচ্চা? কে বলল? তাই নাকি? চুপ! তোমাকে বলেছি না আমাকে নিয়ে মজা করবে না? ওইবার তো ছাদ থেকে ফেলবো বলেছিলাম, এবার পুকুরে ফেলে দেব। শান্ত আহানার হাত মুঠো করে ধরতেই আহানা ভয়ে হাতের মগের সব পানি শান্তর গায়ে মেরে দিল। শান্ত চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে আহানার হাত ছেড়ে দিয়ে হাত দিয়ে মুখ মুছতে মুছতে আহানা এক দৌড়ে পালালো। আজ তোমাকে কে বাঁচাবে আহানা? শান্ত দৌড় দিল। আহানাও দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে এসেছে। আশ্রমের বাইরে আশেপাশে শান্তকে দেখা যাচ্ছে না। উফ, বাঁচলাম। আহানা একটু এগিয়ে দেখতে যেতেই কেউ একজন পেছন থেকে হাত টেনে ওকে কাছে নিয়ে আসলো। আপনি এখানে? আমি। তুমি আমাকে পানি দিয়ে ভিজিয়েছ কেন? আমিও ভিজাবো। শান্ত ক্ষেতের কাছে আহানাকে টেনে নিয়ে গেল। এই প্লিজ, হাত ছাড়ুন। আর কখনো এমন করব না সত্যি। শান্ত দাঁত কেলিয়ে খেতে থাকা মোটর চালু করে দিল। আহানা নিজেকে ছাড়ানোর সব চেষ্টা করছে। শান্ত এত শক্ত করে আহানাকে ধরেছে যে নিজেকে ছাড়ানোটা তার সাধ্যে নেই। শান্ত আহানাকে টেনে মোটরের সামনে দুম করে ফেলল। আহানা হাত দিয়ে মাথা ঢেকে বসে আছে। পানিতে ভিজে অবস্থা টইটুম্বুর। প্লিজ পানি বন্ধ করুন, আর আপনাকেও ভেজাবো না, সরি। না, আমার রাগ না যাওয়া পর্যন্ত ভেজো। শান্ত খেতে নেমে একটা খুঁটির সাথে খড়কুটো দিয়ে আহানার হাত বেঁধে দিয়ে আবার উঠে গেল। পাশের একটা আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। আহানা ভ্রু কুঁচকে ওর দিকে চেয়ে হাত খোলার চেষ্টা করছে। চরের শোধও আজ নেওয়া হবে। আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আপনাকে আমি ভালো মনে করেছিলাম। হ্যাঁ, তাই তো আমাকে মগের পানি দিয়ে ভিজিয়ে দিয়েছ। আপনি বলেছিলেন পুকুরে চুবাবেন, তাই তো। সত্যি কি পুকুরে চুবাইতাম? আমি তো জানি তুমি সাঁতার জানো না। বেশি বকবক না করে পানি বন্ধ করুন। আমার মাথা ধরেছে। একসাথে চা খাবো, মাথা ব্যথা চলে যাবে। শেষে উপায় না পেয়ে আহানা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিল। হাত পা ছড়িয়ে কাদায় ছড়াছড়ি করে ফেলছে। শান্তর এবার দয়া হলো। উঠে এসে পানি বন্ধ করে আহানার দিকে হাত বাড়িয়ে ধরল। নাও,
ওঠো, তোমার শাস্তি শেষ। আহানা চোখ রাঙিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকি হেসে দিয়ে শান্তর হাত ধরে টান দিয়ে নিচে ফেলল। আহানার হাতের বাঁধনও খুলে গেছে ততক্ষণে। আল্লাহ, আমার নাক! বেয়াদব মেয়ে কোথাকার, নাক মনে হয় ফেটে গেছে। আহানা নিচের থেকে হাত দিয়ে কাদা নিয়ে শান্তর সারা মুখে মাখিয়ে দিল হাসতে হাসতে। ছি, এইসব কি করছো তুমি? থামো, ইয়াক! আর ভিজাবেন আমাকে? আহানা উঠে গিয়ে মোটর আবার চালু করে দিল। তারপর এক দৌড়ে পালাতে যেতে নিতেই শান্ত উঠে এসে আবার ওর হাত মুঠো করে ধরে ফেলল। আমাকে কাদা লাগিয়েছ, আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? শান্ত আহানার হাত দুটো চেপে ধরে ওকে দুম করে কাদার সাথে লাগিয়ে ধরল। কি হলো মিস আহানা, চিৎকার করবেন না? আহানা শান্তর হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। শান্তর সাথে পেরে উঠছে না, কি বলবে সেটাও জানে না। শেষে শান্ত হেসে দিয়ে হাত ছেড়ে দিল ওর। দুজনে কাদায় পড়ে ভূত হয়ে গেছে। পানিতে আবার সব কাদা চলে গেছে গায়েব হয়ে। হইছে, আজকের জন্য ফাইট অফ। যাও, জামা চেঞ্জ করে আসো, আমিও যাই। শান্ত চুল ঝাড়তে ঝাড়তে চলে গেল। আহানার মন চাচ্ছে হাত পা ছড়িয়ে কাদা শুরু করে দিতে। এই ছেলেটা এত বেয়াদব কেন? সে আশ্রমে ফিরে আসতেই দেখল তন্নিসহ আরও অনেকে কোমরে হাত দিয়ে ওর দিকে চেয়ে আছে। আহানা হালকা কেশে বলল, আসলে পুকুরে পড়ে গিয়েছিলাম। তাই নাকি? তো কে বাঁচালো তোমাকে? তুমি তো সাঁতার জানো না। না, কিনারায় পড়ে গিয়েছিলাম তো, তাই নিজেই উঠতে পেরেছি। আহানা তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেলল। ওদের কথার জবাব দেওয়ার মুড নেই, মাথা রাগে চড়ক গাছ হয়ে আছে। তার উপর এত এত মিথ্যা কথা সরাসরি বলা টাফ ব্যাপার। জামাটা চেঞ্জ করে মাথায় হাত দিয়ে বসে আছে আহানা। এত ভিজেছে সে, এখন মনে হয় মাথাটা ছিঁড়ে হাতে চলে আসবে। পাশে থাকা একটা কঙ্কর নিয়ে জোরে সোরে সামনে নিক্ষেপ করলো মাথা ব্যথার চোটে। আউচ! আহানা মাথা থেকে হাত সরিয়ে মুখ তুলে তাকালো। শান্ত হাত ডলতে ডলতে এগিয়ে আসছে। কি, আবার ভেজাবেন? একবারে শান্তি হয়নি? না, তোমাকে নিয়ে এক জায়গায় যাব, চলো। যাব না আমি, যান এখান থেকে। শান্ত নিচু হয়ে আহানার হাত মুঠো করে টেনে নিয়ে যাচ্ছে। আহানা বলছে হাত ছাড়তে। শান্ত সেদিকে মন না দিয়ে ঝাউ গাছগুলোর অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করে যাচ্ছে। কি হলো, কথা কানে যায় না আপনার? এই যে শুনুন, আমার হাত ছাড়ুন, আমার মাথা ব্যথা করছে, প্লিজ ছাড়ুন। অনেকটা দূরে শান্ত আহানাকে নিয়ে চলে এসেছে একটা চায়ের দোকান। আশেপাশে মানুষ নেই বললেই চলে। শান্ত টুলটা সামনে এনে আহানাকে বসতে বলে চায়ের দোকানদারকে 2 কাপ দুধ চা দিতে বলে এবং নিজেও বসে পড়ে। কি হলো, বসো, চা খাওয়াতে এনেছি তোমাকে। বলেছিলাম না একসাথে চা খাবো? আহানা ভ্রু কুঁচকে টুল টেনে বসল। শান্ত বিস্কুট নিয়ে আহানাকে এক প্যাকেট ধরিয়ে দিয়ে নিজেও গাপুস গুপুস করে খেয়ে যাচ্ছে। আহানা প্যাকেট খুলে একটা বিস্কিট খেয়ে বাকি বিস্কিট লুকিয়ে ফেলল। ঢাকায় ফিরে সেটা খেয়ে ভার্সিটিতে যাওয়া যাবে, ভাত বেঁচে যাবে এই ভেবে লুকালো। শান্ত হাত থেকে বিস্কিটের গুঁড়ো ঝাড়তে ঝাড়তে বলল, আরেক প্যাকেট কিনে দেব? আপাতত এই প্যাকেট খাও, আমি জানি তোমার ক্ষুধা পেয়েছে। আহানা একটা ভাব ধরে লুকিয়ে রাখা বিস্কিটের প্যাকেটটা বের করে খাওয়া ধরল। শান্তর বুক ফেটে হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে চায়ের কাপ নিতে গেল। আহানা তো চা পেয়ে মহা খুশি। মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছে। গরম গরম পুরো 1 কাপ চা 3 সেকেন্ডে শেষ করে ফেলল আহানা। শান্ত থ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। তারপর তার কাপে এক চুমুক দিয়ে দোকানদারের দিকে তাকিয়ে বলল, মামা, আরও 2 কাপ চা দেন। আহানা চমকে ওর দিকে তাকিয়ে আছে। আরও 2 কাপ কেন? কার জন্য? আমার আর তোমার জন্য। এই কাপে আমার মাথা ব্যথা গেলেও তোমার যাবে না, তাই বললাম আরও 2 কাপ। যেভাবে গরম গরম চা শেষ করে দিয়েছ, বাপরে বাপ। দোকানদার চা বানাচ্ছে।
আহানা টুল থেকে উঠে একটু দূরে হাঁটতে গেল। দুই পাশে পুকুর, সম্ভবত কারো মাছ চাষ করার পুকুর। আহানা কিনারায় গিয়ে পুকুরের দিকে এক নজর চেয়ে রইল। মাছ আর মাছ। তাহলে ঠিকই ধরেছিলাম, এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয়। বিকেল না হয়ে যদি সকাল হতো আমি এই পুকুরে নেমে মাছ ধরতাম। হ্যাঁ, আর মালিক এসে কান ধরে টানত। জি না, মালিক হলেন মানিক হক। উনি আমার বাবার বন্ধু। উনি আমাকে কোলে করে পুকুরে নামাবে, বুঝেছ? মগের মূল্য তো। পরের বার আসলে প্রমাণ দিয়ে দেব তোমাকে। এখন চলো, চা বানানো হয়ে গেছে মনে হয়। আহানা ফিরে এসে চায়ের কাপ নিয়ে টুলে বসে বারবার একটা গাছের দিকে তাকাচ্ছে। একটা বড়ই গাছ, পাতা যতগুলো, বড়ই ঠিক ততগুলো। আহানা এই নিয়ে ৪৯ বার তাকিয়েছে। শান্ত বিষয়টা খেয়াল করে সেও তাকালো। ও মাই গড, এত বড়ই! এগুলো তো চুরি করতে হবে আজই, এখনই। আপনার জন্য আমি দৌড়ানি খেতে চাই না। তোমাকে বেশি কিছু করতে হবে না। আমি গাছ নাড়া দেব, তুমি ওড়না ধরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, গাছ নাড়ানো এত সোজা? কি বলো? আমি ডেইলি জিমে যাই, আমার কাছে এসব কিছু না। আমার বডি দেখেছ? মনে হয় দেখো নাই, একদিন দেখাবো। শাট আপ! আপনার বডি অ্যালিনাকে দেখান, আমার এত শখ নেই। কথা হলো গিয়ে বড়ই গাছটার মালিক হলেন গিয়ে আক্কাস মিয়া। উনি অনেক সম্মানীয় একজন মানুষ। তার রাগ কপালে থাকে। কপালে মানে? আমি তো জানতাম রাগ মানুষের মাথায় থাকে। আর এই কপালে মানে হলো উনি রেগে গেলে ওনার কপাল ৬ ভাগে ভাগ হয়ে যায়। সাগরের ঢেউয়ের মতো। অদ্ভুত লাগে তখন। তুমি দেখলে নির্ঘাত জ্ঞান হারাবে। আচ্ছা, তো তো মানে? শোনো, আমি বলছি, তুমি ওড়না ধরে দাঁড়াবে। ওনার পেয়াদারা আশা ধরলে আমরা দুজনে পশ্চিম দিকে দৌড় মারব। কিন্তু আমরা তো এসেছি উত্তর দিক থেকে। আরে গাধি, পশ্চিম দিক দিয়ে শর্টকাট রোড আছে। আশ্রমে ৫ মিনিটেই যেতে পারবো। আচ্ছা, তাহলে চলুন, বড়ই খাবো। এক শর্তে। কি? আমার সাথে আজ ঢাকায় ফিরে যেতে হবে তোমাকে। পারবো না, আমার শরীর ঠিক লাগছে না। আমি কাল যাব। ও শিট, একটা কথা তো তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম। মিষ্টির আম্মু নাকি তোমাকে কল করেছিল, ধরো নাই কেন? কই, কখন কল করেছে? ফোন তো বাজলো না। আমাকে তো বলল। কি বলল? বলল মিষ্টির কদিন বাদেই পরীক্ষা শুরু, তুমি যেন কাল সকাল থেকে টিউশনি শুরু করো। সত্যি বলছেন নাকি মিথ্যা? মিথ্যা বলে আমার কি লাভ? থাক, যেও না। আর একদিন মিস দিলে মিষ্টির মা তোমার টিউশনি অফ করে দেবে। আমার কি তাতে? আরে না, ঠিক আছে, আমি যাব আপনার সাথে। আচ্ছা তাহলে চলো, বড়ই নেব। শান্ত বড়ই গাছের নিচে এসে আহানাকে বলল ওড়না খুলে হাতে ধরতে। আহানা ভ্রুকুচকে চেয়ে আছে ওর দিকে। কি, তোমার চুল আছে না? তুমি তো বলেছিলে ওড়না না থাকলে সেফটি হিসেবে কাজ করে চুল। তো এখন এমন করে চেয়ে আছো কেন? আহানা ওড়না খুলে চুল সামনে এনে ওড়না লম্বা করে ধরল। শান্ত হাত লাগিয়ে একটু ঠেলা দিতেই বড়ইয়ের বৃষ্টি শুরু হয়ে গেল। আহানা ইয়া বড় হাঁ করে তাকিয়ে আছে। হে হে, দেখেছ? এটাকেই বলে ছেলেদের পাওয়ার। তোমরা মেয়েরা এই গাছের পাতাও নাড়াতে পারবে না। ঢং কম করেন। গাছ নাড়ানো বড় কোনো ব্যাপার না। তো তুমি নাড়িয়ে দেখাও তাহলে। আমি কি বলেছি আমিও পারি? আমি বলেছি অন্য ছেলেরাও পারবে। কে রে? কে ওখানে? চোর, চোর! আহানা, দৌড়াও! আহানা ওড়নাতে গিট্টু দিয়ে দৌড়ানো শুরু করে দিল। আহানার স্পিড ছিল শান্তর চেয়েও কম। শান্ত থেমে ওর হাত ধরে দৌড় দিল। দুজনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। আশ্রমের একটু কাছে এসে থামল তারা। শান্ত হাঁপাতে হাঁপাতে একটা গাছের সাথে লেগে গেল। আহানাও হাঁপিয়ে গেছে। দুজন হেসে দিল একসাথে। শান্ত হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। আহানার হাত ধরে ওকেও বসিয়ে দিল। নাও, ভাগ করো। তোমার 40%, আমার 60%। মানে কি? আমার 50, আপনারও 50। ইস, শখ কত! আমি গাছ না নাড়ালে তুমি বড়ই পেতে না। আমি ওড়না না ধরলে সব মাটিতে পড়ত।
আর আপনি বড়ই কুড়ানোর সময়ও পেতেন না। পেয়াদা এসে কেলানি দিত ততক্ষণে। আচ্ছা, তোমার 48%, আমার 52%। না, হবে না, 50-50। আমার বোন মিতুকে দিতে হবে, বাচ্চা মেয়ে তো, তাকে কম দিলে হয় না। আমাকেও তো আশ্রমের কত বাচ্চাকে দিতে হবে। আচ্ছা ফাইন, 50-50 যাও। ভাগ করা শেষে আহানা উঠে পড়ল। যাও, সন্ধ্যায় রেডি হয়ে থেকো। মোহনগঞ্জ এক্সপ্রেস 6টা 10 মিনিটে প্ল্যাটফর্মে আসবে। আমরা সেখান থেকেই উঠব। ঠিক আছে, বাই। আহানা চলে গেল আশ্রমের দিকে। শান্ত তার বাসার দিকে ফিরে গেল। সন্ধ্যায় আহানা সবার থেকে বিদায় নিয়ে গেটের বাইরে পা রাখতেই শান্ত এসে দাঁড়ালো ওর সামনে। আপনি এখানেই ছিলেন? হ্যাঁ, মায়ের কবরটা দেখতে এসেছিলাম। ও, চলো যাই। শান্ত আহানার হাত ধরে হাঁটা ধরল। এই, হাত ছাড়ুন তো। সবসময় আমার হাত ধরেন কেন আপনি? ফাইন। পেছন থেকে কোনো বখাটে টান মারলে বলিও, শান্ত প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। অলক্ষণে কথা বলেন কেন? হইছে, থামো, আর খেতে নামো, লেট হয়ে যাবে তোমার সাথে ঝগড়া করতে গেলে। খেতে নেমে আহানা চুপচাপ হেঁটে চলেছে। শান্ত এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ থেমে গিয়ে পকেট থেকে সিগারেট একটা নিয়ে ধরালো। এখন দেরি হয় না? চুপ, আমি সব পারবো, তুমি কিছু পারবে না, বুঝেছো তুমি? এখন চলো। প্ল্যাটফর্মে পা রাখতেই ট্রেন এসে গেল। শান্ত আহানাকে নিয়ে ট্রেনের কেবিনে ঢুকলো। একটা ছেলে জানালার সিটে বসে আছে। এই যে ভাই, ওটা আমাদের সিট, সরে বসো। আমি জানালার সিটে বসবো প্লিজ। আমার পাশে যে এই মেয়েটা আছে না, ওর বমি করার অভ্যেস। এখন তুমি কি চাও ওর ট্রেনের ভেতরে বমি করুক? ছেলেটা শান্তর কথা শুনে চোখ কপালে তুলে তড়িঘড়ি করে তার নিজের সিটে ফিরে গেল। এই, মিথ্যে বললেন কেন আপনি? আমি বুঝি বমি করি? তো এটা না বলে কি বলতাম আমি? জানালার সিট খোয়ানো যায় না। তুমি না বসলে বলো আমি জানালার পাশে বসবো। না, আমি বসবো। বসে যাও। এই নাও ধরো, সিগারেটটা হাতে রাখো, আমি দোকান থেকে পানি কিনে আনছি। এটা ফেলে দিন, আমাকে দিচ্ছেন কেন? এই সিগারেটের দাম জানো তুমি? হাতে নিয়ে বসে থাকো চুপচাপ। শান্ত ব্যাগটা তার সিটের উপর রেখে পানির জন্য চলে গেল। আহানা সিগারেটটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে নিল। পাশের ছেলেটা ফোনে গেমস খেলছে, আর সামনে দুইটা মেয়ে একটা ছেলে। তারা ব্যাগ রেখে কোথায় যেন গেছে মাত্রই। আহানার সুযোগ বুঝে সিগারেটটা আবারও দেখতে লাগলো। এটা মানুষ কেন খায়? এটার ধোঁয়া মুখের ভেতর নিলে কেমন ফিলিংস হয়, এটা জানার খুব শখ আহানার। আর এখনই মোক্ষম সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যায় না। টুপ করে মুখে নিয়ে নিল সে সিগারেটটা। শান্তর মতো করে এক টান দিয়ে আবার বের করলো। কিন্তু না, যতটা সহজ মনে করেছিল ততটা সহজ না বিষয়টা। মুখের ভিতরে মনে হয় আগুন লেগেছে, দম বন্ধ হয়ে আসছে। সাথে সাথে মনে হচ্ছে সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুখ থেকে ধোঁয়া সব বের করে কাশতে কাশতে আহানার নাকের পানি চোখের পানি একসাথে হয়ে গেল। পাশে থাকা ছেলেটা ফোন থেকে চোখ তুলে চেয়ে আছে ওর দিকে। মেয়ে মানুষ সিগারেট খায়, তার লাইফ দেখে নিল। এমন জানলে সে আগে একটা ছবি তুলে নিত আর ফেসবুকে পোস্ট করত। সব মেয়েরাই এক। আমার এক্স সিগারেট খেত, আর আজ এই আপুটাও সিগারেট খাচ্ছে। ইস, কেন যে পিক তুললাম না। এজন্যই হয়তো মা বলে সবসময় ফোনের ভেতরে ডুবে থাকিস না, মাঝে মাঝে আশেপাশে চোখ বুলিয়ে নিস, পেলেও পেতে পারিস ফেসবুকে দেওয়ার মতন পোস্ট। শান্ত পানির বোতল আর চিপস চকলেট নিয়ে এসে আহানার অবস্থা দেখে তাড়াহুড়ো করে সব হাত থেকে সিটের উপর রেখে আহানার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, এমন কাশছো কেন? পানি খাবে? আপনার জিএফ আপনার অবশিষ্ট সিগারেটটা খেয়ে নিয়েছে। কথাটা শুনে শান্ত চোখ কপালের সাথে লাগিয়ে আহানার হাত থেকে সিগারেটটা ফেলে পানির বোতল নিয়ে ওকে পানি খাওয়ালো। পকেট থেকে টিস্যু নিয়ে দিল ওকে। ভাই, ও আমার গার্লফ্রেন্ড না, ওকে। আহানা, তোমাকে কি মাঝে মাঝে ভূতে ধরে? আর ইউ ম্যাড? মেয়ে হয়ে সিগারেট টেস্ট করার ইচ্ছা জেগেছে? এখন হলো তো,
মেয়েদের এসব স্যুট করে না জানো না তুমি? আহানা মুখ মুছে শান্তর দিকে মুখ তুলে তাকালো। চোখ মুখ রেড ভেলভেট কেকের মতো হয়ে আছে। শান্ত ফিক করে হেসে দিয়ে বলল, আমি দিনে ৬-৭টা খেলেও আমার এমন অবস্থা হয় না, আর তুমি কিনা একটার অর্ধেক খেয়ে চোখ মুখের এই অবস্থা করলে। আর খাবে? জীবনেও না। গুড। ভাই, হ্যাঁ বলো ভাই, পাবজি খেলবা আমার সাথে? তাই নাকি? তাহলে তো ভালোই, চলো খেলি। শান্ত আর ছেলেটা পাবজি খেলে যাচ্ছে তো যাচ্ছে। আহানা মুখ গোমরা করে একবার ওদের দেখছে, আবার সামনে থাকা মেয়েগুলোকে দেখছে, আবার বাইরেও তাকাচ্ছে। অন্ধকারে বাইরে তাকিয়ে লাভ নেই, কোনো কিছুই দেখা যায় না। আহানা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল। এই যে ভাইয়া। হ্যাঁ বলো আপু। আপনার গার্লফ্রেন্ড ঘুমিয়ে পড়েছে, মাথা জানালার বাইরে চলে গেছে, এনে কাছে নিয়ে আনেন, না হলে বিপদ হতে পারে। শান্ত সাথে সাথে পাশে তাকিয়ে দেখল, তাই তো। ওকে টেনে কাছে নিয়ে আসলো। আহানা ঘুমের ঘোরে শান্তর কাঁধে মাথা রেখে হাত নিয়ে ওর বুকের উপর রাখল। মেয়েগুলো মুচকি হেসে তাদের কাজে মন দিল। শান্ত লজ্জা পেয়ে ওর হাতটা নিয়ে ওর হাঁটুর উপর রাখল, তারপর আবার গেমস খেলায় মনোযোগ দিল। ঢাকায় ফিরতে ফিরতে রাত ৯টার উপরে বেজে গেল। বিড়াল যেমন সাউন্ড করে খাবার খায়, ঠিক তেমন করে কে যেন খাবার খাচ্ছে। ঘুমের মধ্যে বেশ ভালোই টের পাচ্ছে আহানা। আহানা চোখ খুলে পাশে তাকালো। শান্ত চিপস খাচ্ছে দেখে মনে হচ্ছে ভাতের লোকমা ধরে খাচ্ছে। পেটুক কোথাকার। আহানা আরেকটু ভালো করে চেয়ে দেখল তার মাথার শান্তর কাঁধে। বাতাসের গতিতে ছিটকে সরে গেল সে। শান্ত খাওয়া বন্ধ করে ওর দিকে তাকিয়ে এমন একটা ভাব নিল যে যত সব ঢং বুঝালো। আহানা ভ্রুকুচকে বলল, আমাকে কি বললেন? তুমি যেটা ভাবলে সেটাই বললাম। ধরো, আমি চিপস খাবো না। তোমাকে আমি খেতে দিইনি। প্যাকেটটা তোমার ব্যাগে রাখো। প্ল্যাটফর্মে আসলে ময়লার ঝুড়িতে ফেলবে। ইহ রে, আমি এত কষ্ট কেন করব? খেয়েছেন আপনি, ফেলবেনও আপনি। শান্ত গাল ফুলিয়ে প্যাকেটটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। সামনের মেয়েগুলো হাসছে ওদের ঝগড়া দেখে। চলো। কোথায়? আপনার শ্বশুরবাড়ি এসে গেছে। মানে? ঢাকা। চলেন। ঢাকা কমলাপুর রেল স্টেশন এসে গেছে। নেমে আমাকে ধন্য করুন আহানা ম্যাডাম। আহানা মুখ বাঁকিয়ে শান্তর পেছন পেছন গেল। মামা যাবেন? ৩০০ টাকা। কিন্তু আমি তো ২০০ দিয়ে এসেছি। ওকে, সমস্যা নেই। আহানা চলো। দুজনে একসাথে সিএনজিতে উঠে পড়ল। আহানা ফিসফিস করে বলল, এই শুনুন, আপনার বাসা তো আমার বাসা থেকেও দূরে, তাহলে তো ৩০০ টাকাই ভাড়া হবে। আপনি এমন ভাব করলেন কেন যে ২০০ টাকা ভাড়া? আরে, আমি তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে রিক্সা নিয়ে বাড়িতে যাব। সোজা আমার বাসায় সিএনজি যাবে না। ভিআইপি এরিয়া তো। আপনি বুঝি ভিআইপি? ভিআইপি ২ কারণে বোঝানো হয়। ১ নেতা হলে, ২ টাকার জোর থাকলে। আপনার কোনটা? ২ নাম্বারটা। ইহ, চুপ। সিএনজি থেকে নেমে শান্ত পকেটে হাত দিতেই আহানা ২০০ টাকা লোকটাকে দিয়ে এক দৌড় দিল। আরে আহানা, আমি দিতাম, তুমি দিচ্ছ কেন? আপনার ২০০০ টাকা তো শোধ করতে হবে, তাই না? আহানা মুচকি হেসে চলে গেল। শান্ত হাসল। আমার টাকা আমাকেই ফেরত দিয়ে আমারই ঋণ শোধ করছে, বোকা মেয়ে। শান্ত রিকশার খোঁজে হাঁটা ধরল। এই যে শুনুন। শান্ত থেমে গিয়ে পেছনে ফিরে আহানার দিকে তাকালো। তোমাকে বলেছি না আমাকে এমন করে ডাকবে না। তুমি কি আমার বউ হও? চা খাবেন? সেটা হলে তো ভালো হয়। তোমার মতো জঙ্গলিকে এতদূর সহ্য করে নিজের কাঁধে ঘুমাতে দিয়ে এনেছি। শুধু চা না, সাথে বিস্কিটও খাওয়াতে পারো। আসুন। শান্ত ছুটতে আহানা আবার থামিয়ে দিল ওকে। আবার কি? যান, দুধের গুঁড়া আর চা পাতা আনেন, বাসায় নেই। এই নিন ১০০ টাকা। মিনি প্যাকগুলো আনবেন। তুমি এমন করে আমার টাকা ফেরত দিচ্ছ? হুম। শান্ত তার হাতের ব্যাগটা আহানার হাতে দিয়ে চলল বাজার করতে। নিজেকে আর সদ্য বিবাহিত মনে হচ্ছে। নতুন বউ বলল,
এই যে শুনুন, বাজার করে আনুন। হা হা। আহানা ব্যাগ এনে বিছানার উপরে রেখে চায়ের পানি বসালো চুলায়। চুলে খোপা করে এক গ্লাস পানি নিয়ে খেলো। শান্ত যে বিস্কিট কিনে দিয়েছিল সেটা বাটিতে করে টেবিলে এনে রাখল সে। দরজার দিকে তাকাতেই দেখল শান্ত এসে গেছে। নাও ধরো। আহানা কিছু না বলে সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। শান্ত একটা বিস্কিট খেতে খেতে খাটে বসে ফোন নিয়ে নওশাদকে কল করে বলল বাইক নিয়ে আসতে, রিক্সা নিয়ে এদিকে। আহানা চা নিয়ে এসেছে। শান্ত চায়ের কাপটা নিয়ে হেসে আহানার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে চা খেতে খেতে কফির স্বাদই ভুলে গেছি আমি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটু শুতে পারি এখানে? আমার মাথার ভেতর টনটন করছে। ঠিক আছে। শান্ত দুম করে বিছানায় শুয়ে পড়ল সোজা হয়ে হাত পা ছড়িয়ে। আহানা সব গুছিয়ে নিয়ে ভাত বসালো। আলু ভেজে খাবে সেটা দিয়ে। শান্ত গভীর ঘুমে। আহানা একবার এসে দেখে গেছে ওকে, আবার দেখতে এসে চলে যাওয়ার সময় দেখল শান্ত ঘুমের মধ্যে মাথার চুল টানছে। আহানা একটু একটু করে কাছে গিয়ে দেখল শান্ত এত জোরে টানছে মনে হয় মাথা ছুটিয়ে ফেলল বুঝি এখনই। আহানা হাত দিয়ে শান্তর মাথায় হাত রাখতেই শান্ত নিজের হাতটা সরিয়ে নিল। মাথাটা টিপে দাও, খুব ব্যথা করছে। শান্ত ঘুমের ঘোরে বলল কথাটা। আহানা হাত দিয়ে শান্তর মাথায় রেখে আস্তে আস্তে চুল টানছে। বেশ সুন্দর করে মাথাটা টেনে দিল সে। কেন দিল সে নিজেও জানে না, তবে শান্তর জন্য কেন জানি মায়া হচ্ছিল। শান্ত আহানার হাত মুঠো করে ধরে ঘুমাচ্ছে। আহানা হাত ছুটাতে পারছে না দেখে একটু নিচু হয়ে হাত সরাতে যেতেই শান্ত চোখ জোড়া খুলে তাকালো ওর দিকে। আহানার কলিজা মনে হয় বের হয়ে আসবে। ভয়ে চোখ বড় করে চেয়ে আছে সে শান্তর দিকে। শান্ত আহানাকে এত কাছে দেখে কিছুটা চমকে পিছিয়ে গেল। আহানাও সরে দাঁড়ালো। আহানা, দরজা খোলো, আমি নওশাদ। আসি ভাইয়া। আহানা গিয়ে দরজা খুলল। নওশাদ পকেটে হাত ঢুকিয়ে দাঁত কেলিয়ে উকি দিল রুমের ভেতরের দিকে। কিরে শান্ত, এখানেই থাকবি মনে হয় আজীবন? আমি যাই তাহলে। আরে না থাক, আসছি। শান্ত উঠে ব্যাগ হাতে নিয়ে নওশাদের সাথে বেরিয়ে গেল। বাইকে এসে নওশাদের পিঠে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে সে। ঘুমের নেশাটা ভালো করেই ধরেছে তাকে। আহানা ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোরবেলায় উঠে নামাজটা পড়ে নিয়ে বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফটটা ভালো করে দেখে নিয়ে ভেতরে ঢুকলো আহানা। শান্তি লাগছে এই ভেবে যে শান্ত লিফটের ভেতরে নেই। পঞ্চম তলায় এসে ঢোক গিলে লিফট থেকে বের হলো সে। ওমা, এখানেও নেই। নিশ্চয় মিষ্টিদের বাসার ভেতরে। আহানা মিষ্টিদের বাসার দরজার সামনে এসে নক করতেই মিষ্টির আম্মু এসে দরজা খুলে আহানাকে দেখে অবাক হলেন। আরে আহানা, এত জলদি? মানে আপনি তো বলেছিলেন মিষ্টির পরীক্ষা, জলদি করে পড়াতে আসতে। কবে, কখন বললাম? মিষ্টির তো পরীক্ষা আরও দেরিতে হবে। ও। শান্ত আমাকে মিথ্যা কথা বলে আনিয়েছে, ওকে আমি ছাড়ব না। সমস্যা নেই, আহানা আসো। এসেছো যখন মিষ্টিকে পড়িয়ে যাও। ভালো হয়েছে আজ এসেছো। আহানা মনে মনে শান্তকে বকতে বকতে ভিতরে গেল। পড়ানো শেষ করে বের হয়ে রাগে গজগজ করতে করতে চলে যেতে নিতেই শান্ত সামনে এসে দাঁড়িয়ে পড়ল। হাতে তার ব্রাশ, তোয়ালে আর চুলগুলো ভেজা। সেটা থেকে পানি গড়িয়ে পুরো মুখ ভিজিয়ে দিচ্ছে। আহানা ভ্রু কুঁচকে চেয়ে থেকে বলল, কি সমস্যা? সরি, আমি আজ তোমাকে লিফট থেকে জ্বালাতে পারিনি। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। তো তো কি আর, চলো তোমাকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস, এমনি তো আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি আমাকে মিথ্যে বলে আনিয়েছেন। মিষ্টির মা তো কোনো কলই করেনি। হুদায় আমি এত তাড়াতাড়ি মোহনগঞ্জ থেকে ফিরে এসেছি। হে হে, মিষ্টির আম্মু গাঁজা খেয়েছে, সত্যি বলছি। উনি আমাকে কল করে বলেছে তোমাকে আসতে বলতে। আর একটা মিথ্যা কথা বললে চুল ছিঁড়ে ফেলবো আপনার, বেয়াদব ছেলে। আহানা হনহনিয়ে চলে গেল। বাপরে বাপ,
আজ দেখে ওনার মেজাজ গরম হয়ে আছে অনেক। আহানা বাসায় ফিরে শান্তকে বকতে বকতে সব কাজ করছে। কিরে ভাই, এরকম টেনসড হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না কিছু না। আচ্ছা, একটা কথা বলতো, মেয়েরা রাগ করলে কি দিয়ে রাগ ভাঙাতে হয়? এলিনা রাগ করেছে নাকি? উফ নওশাদ, বল না, কি করে ভাঙায়? রূপা রাগ করলে ওকে ঘুরতে নিয়ে যেতে হয়, দামি দামি খাবার খাওয়াতে হয়। এলিনাও সেম হবে। ও, এসব তো আহানা একদমই পছন্দ করবে না। ওর পছন্দই আনকমন। উফ, নওশাদকে কি করে বলবো যে এলিনা না আহানা আমার উপর রাগ করেছে? এলিনাকে নিয়ে আজ ঘুরতে যাবি নাকি? না, চল নাস্তা করি, না হলে দেরি হয়ে যাবে ভার্সিটিতে যেতে যেতে। আহানা ভার্সিটিতে এসে মুখ গোমরা করে বসে আছে। হুদাই এনেছে আমাকে। আশ্রমে থাকলে একটু রেস্ট নিতে পারতাম, সবার সাথে আর একটু সময় কাটাতে পারতাম। বেয়াদবটা মিথ্যে বলে আমাকে নিয়ে আসলো। অসভ্য ছেলে একটা। কিরে, চোখ বড় বড় করে কি এত ভাবিস? কিছু না। তোর কি খবর? ভালো না। নওশাদকে কোথাও দেখেছিস? আজ মনে হয় আসে নাই, ফোনও ধরছে না আমার। তুই একটু শান্ত ভাইয়াকে বলবি ওকে বলতে আমার ফোন ধরতে। আমি কাল ওর সাথে ঝগড়া করেছিলাম, এখন নিজেই অনুতপ্ত হয়ে ওকে কল করে যাচ্ছি, আরও ধরছেই না। পারবো না, তুই গিয়ে বল। ওই বেয়াদবটার সাথে আমি আর কোনো কথা বলবো না। কথাটা বলে আহানা ক্যান্টিনের দিকে চলে গেল। এদের আবার কি হলো? সারাদিন ঝগড়া কেমন করে করে এরা? আমি 2 মাস পর একবার ঝগড়া করি নওশাদের সাথে, তা আমার কলিজা ফেটে যায়। আর এরা কিনা দিনে 32 বার ঝগড়া করে। আর আমি কিনা ভাবলাম শান্ত ভাই আহানাকে লাইক করে, জীবনেও না। শান্ত ভাই আর আহানা কেরোসিন আর আগুনের মতো, একসাথে হলেই ঠুস করে বোমা ফেটে যায়। এদের মিল ইম্পসিবল। আহানা পানির বোতল নিয়ে ফিল্টার থেকে পানি ভর্তি করে পেছনে ফিরতেই দেখল শান্ত অসহায়ের মতো চেয়ে আছে ওর দিকে। কি, আমার হাতে আরেকটা চড় খেতে না চাইলে পথ থেকে সরুন। শান্ত জ্যাকেট ঠিক করে এদিক ওদিক তাকালো। সবাই না হলেও অনেকজনই তাকিয়ে আছে ওদের দিকে। শান্ত মুচকি হেসে আহানার দিকে এগিয়ে আসলো। হ্যাঁ, মারো আমাকে, দেখি তোমার কত সাহস। এতে করে তোমার রাগ গেলে তো ভালোই। আহানা রেগে গিয়ে হাত উঠিয়ে শান্তকে এক ধাক্কা মেরে দিল। শান্ত একটু দূরে পিছিয়ে গেল ধাক্কা খেয়ে। চর মারবে না? গো টু হেল। আহানা সেখান থেকে চলে গেল, গিয়ে একদম এলিনার সামনে গিয়ে থামল। এলিনার চোখে মুখে রাগ দেখে বোঝাই যাচ্ছে সে কি জন্য রেগে আছে। শান্তকে ধাক্কা দেওয়াটা সে মোটেও ভালো চোখে দেখেনি। কিছু বলবেন এলিনা আপু? তোমার সাহস হয় কি করে আমার শান্তকে ভরা ক্যাম্পাসের সামনে ধাক্কা দেওয়ার, টাচ করার? আপনি না বুঝে কথা বলবেন না। উনি আমাকে... চুপ। এলিনা এগিয়ে এসে আহানার হাত টেনে নিয়ে গেল ভার্সিটির বাইরের দিকে। ছাড়ুন এলিনা আপু, আপনি এমন করছেন কেন? আমাদের ভার্সিটির প্রিন্সিপাল আর স্যার ম্যাডাম করা না হলে তোমাকে ওখানেই 12টা বাজাইতাম। তাদের সম্মান করি বলে তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। দূর থেকে শান্ত আসতেছে দেখে এলিনা আহানার হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছে। এলিনা আহানাকে এক ধাক্কা দিয়ে রোডের উপরে ফেলে দিল। কি হলো, কেমন লাগছে তোমার? ভরা ক্যাম্পাসের সামনে আমার শান্তকে ধাক্কা দিয়েছ, আর আমি মানুষ ভরা রোডে তোমাকে ফেলে দিয়েছি, সমান সমান। আহানা কনুইতে ব্যথা পেয়েছে, চুপ করে চেয়ে আছে এলিনার দিকে। শান্ত এসে দেখল আহানা রোডে বসা, এলিনা ওর দিকে চেয়ে আছে। শান্ত, তুমি স্যাস্টা মেয়েটার সাথে কথা বলো কেন? আমি বুঝি না, দেখলে তো তোমাকে আবারও অপমান করলো। একবার চর, একবার ধাক্কা, আর কিছু বাকি রেখেছে? আহানা, তুমি ভুলে যাও কেন শান্ত তোমাকে রাঙামাটিতে পানি থেকে তুলে বাঁচিয়েছিল? শান্ত, চলো এখান থেকে, আর কখনো ওর সাথে কথা বলবে না। শান্ত চুপ করে আহানার দিকে চেয়ে আছে। আহানা উঠে দাঁড়িয়ে চলে গেল শান্তর পাশ দিয়ে। এলিনা, তুমি এই মেয়েটার পেছনে এত লাগো কেন? কি দরকার ছিল এত সিন ক্রিয়েট করার? কাঁটা দিয়ে সবসময় কাঁটা তুলতে হয় না, আর কখনো এমন কাজ করবে না তুমি।
আমি বলিনি তোমাকে আমার হয়ে তদারকি করতে। একবার এক ঝামেলা করো তুমি। শান্ত, তুমি আমাকে লাভ করো না? না করি না, শুনেছ? আর কতবার বললে বিশ্বাস করবে? কথা শেষ করে শান্ত চলে আসলো সেখান থেকে। তারপর ভার্সিটিতে ঢুকে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে গেল। আহানাকে কোথাও দেখছে না সে। রূপা এসে বলল আহানা চলে গেছে। আহানা চোখ মুছতে মুছতে কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে চলে যাচ্ছে টিউশনিতে। আহানা দাঁড়াও প্লিজ আহানা। শান্ত দ্রুত গতিতে এগিয়ে এসে আহানার সামনে গিয়ে দাঁড়ালো। আহানা মাফ করে দাও আমাকে। কিসের মাপ? আপনি এবার আপনার জিএফকেও লাগিয়েছেন আমাকে কথা শোনানোর জন্য। আমার থেকে দূরে থাকুন প্লিজ। তাহলে আপনার জিএফ আর আমাকে কথা শোনানোর কোনো পথ পাবে না। এসব সহ্য করতে করতে আমি তিক্ত। আর না, আমার সাথে আর কখনো কথা বলবেন না। আহানা চলে গেল কথাগুলো বলে। শান্ত আর কিছুই বলতে পারল না। পরের দিন ভোরে আহানা মিষ্টিদের বাসায় ঢুকে লিফটে ওঠার সময় দেখল শান্ত সেখানে দাঁড়িয়ে আছে। আহানা সেখান থেকে চলে গিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আহানা প্লিজ আমার কথা শোনো। আই অ্যাম সরি আহানা। এলিনার হয়ে আমি মাপ চাচ্ছি। আহানা থেমে গিয়ে বলল এলিনা আপুর দোষ নেই। না আপনি আমার সামনে আসতেন না এত কিছু হতো। এলিনা আপু তার জায়গায় ঠিক আছে। কোনো জিএফই চাইবে না তার বিএফ আরেকজনের সামনে অপমানিত হোক। সো আপনি আর আমার আশেপাশে কোথাও আসবেন না, না হলে অপমান করতে বাধ্য হব। আহানা আরেক সিঁড়িতে পা বাড়াতেই শান্ত টান দিয়ে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরল ওকে। হ্যাঁ করো অপমান, আমি দেখি কতটা পারো। আমি চিৎকার করব, সামনে থেকে সরুন বলছি। আপনি বেশি বেশি করছেন আজকাল। শান্ত আরেকটু এগিয়ে গিয়ে হাত আহানার পাশে দেয়ালের উপর রাখল। এলিনা আপু, কই কই। আহানা এক দৌড় দিল। আহানা, এটা ঠিক করলে না তুমি, দাঁড়াও বলছি। শান্ত দৌড়াচ্ছে আর আহানাও। আহানা মিষ্টিদের বাসায় ঢুকে দরজা লাগিয়ে দিল। কি হলো মিস? বাইরে থেকে কে আসছে? ভূত আসছে? মাম্মামকে ডাকি? না, বসো পড়াবো তোমাকে। শান্তর বাসার দরজায় হেলান দিয়ে সিগারেট ধরিয়ে খাচ্ছে আর আহানার অপেক্ষা করছে। আহানা পড়ানো শেষ করে বের হতেই দেখল শান্ত বাইরের দিকে চেয়ে সিগারেট খাচ্ছে। ওকে এখনও দেখেনি। আহানা এই সুযোগে পা টিপে টিপে বের হয়ে এক দৌড় মারল। আহানা! শান্ত সিগারেট ফেলে দৌড়ে গেল আহানাকে ধরতে। আহানা টাইলসের উপর দিয়ে দৌড়াতে গিয়ে স্লিপ খেয়ে দুম করে পড়ে গেল নিচে। আরও পালাও, আমার সাথে দৌড়ে পারবা না কোনো দিন। আপনি না, নাও ওঠো, আমার হাত ধরো। আহানা শান্তর হাত না ধরেই উঠে গেল। তারপর আবার হাঁটা ধরতেই শান্তর হাত ধরে টেনে ওর দিকে ফিরালো। সে আহানাকে কিছু বলতে যাবে তার আগে উপরের তলা থেকে রামিমা আন্টির ফ্ল্যাটের বুয়া এসে পড়ল। বুয়াকে দেখে শান্ত আহানার হাত ছেড়ে দিল সাথে সাথে। আহানা সুযোগ বুঝে বুয়ার সাথে লিফটে ঢুকে গেছে ততক্ষণে। সমস্যা না, ভার্সিটিতে তো আসবে, তখন দেখা যাবে। আহানা বাসায় ফিরে ঘর পরিষ্কার করে ভাত রেঁধে খাওয়া শেষ করে নিল। তারপর রেডি হয়ে ভার্সিটির জন্য রওনা হলো। আজ এত কাঠফাটা রোদ বলে বোঝানো যাবে না, মাথা মনে হয় গলেই যাবে। গেট দিয়ে ঢুকতেই দেখল শান্ত রিয়াজ আর সূর্যকে নিয়ে আড্ডা দিচ্ছে বটতলায়। আহানা মুখ ফিরিয়ে হেঁটে চলে গেল। শান্ত ভাই, তোমার শত্রু যাচ্ছে তোমার সামনে দিয়ে। রিয়াজের কথা শুনে শান্ত আহানার দিকে তাকালো। আহানা আরেক দিকে মুখ নিয়ে হেঁটে ক্লাসের ভেতর ঢুকে গেল। দেখলে তো, এই মেয়ের এত ভাব। শান্ত ভাই, তুমি শুধু অর্ডার করো, ভালো করে টাইট দিয়ে দেব ওকে। কোনো দরকার নেই, তোরা তোদের কাজ কর। আহানা জানালার পাশে বসে দূরের কৃষ্ণচূড়া গাছটার দিকে চেয়ে আছে। মানুষ বড়ই অদ্ভুত, সে কি চায় সে নিজেও জানে না। যেমন আমি এখন কোন পাল্লায় এসে পড়েছি সেটা আমি নিজেও জানি না, বলতে পারি না। দিন চলছে তো চলছেই। এই মাসের টাকা তো তারেক আঙ্কেল নেবে না, শান্ত দিয়ে দিয়েছে। আমি টিউশনি টাকা পেয়ে ওনাকে সেটা ফেরত দিয়ে দেব। কারোর ধার আমি ধারি না। একটা জিনিস বুঝি না, শান্তর জিএফ আছে,
তার সাথে চুইংগামের মতো লেগে থাকে সারাদিন। তাহলে আমাকে এত ডিস্টার্ব করে কী পায় কে জানে। চর একটা দিয়েছিলাম, সেটার ঝাঁঝ মনে হয় আদৌ যায়নি। না হলে একটা চর মানুষ এতদিন মনে রাখে? সেদিন কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। শয়তানটা আজ আবার কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আমাকে ডিস্টার্ব করবে কি? আমার যদি কোনো বড় ভাই থাকতো, আচ্ছা করে পিটুনি দিতাম। এলিনাকে নিয়ে নাই বলি, এলিনার সাথে আমার কোনো শত্রুতামি নেই। আপুটা না বুঝে আমাকে কষ্ট দেয়। সে তো জানে না তার বিএফের চরিত্র কেমন। জানলে আমি তো এক চর মেরেছিলাম, উনি হলে 20টাই মারতেন। আজ বেশি বাড়াবাড়ি করলে আরেকটা চর মেরে দেব শয়তানটার গালে। অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ না। এই আহানা, বল, তুই সারাদিন কি এত ভাবিস? বাদ দে আমার কথা। তোরা নওশাদ ভাইয়ার ঝগড়া মিটমাট হয়েছে তো? আরে সেটাই তো তোর সাথে ডিসকাস করতে এলাম। আমি নওশাদের সাথে একটা জায়গায় যাব, তো যা। কথা সেটা না, কথা হলো গিয়ে রিকশায় আমাকে আর নওশাদকে একসাথে কেউ দেখে ফেললে মহা বিপদ। বাবা দেখে ফেললে তো আমি শেষ। তুই আমার সাথে চল না প্লিজ। নওশাদ বাইক নিয়ে আসবে, আমি গিয়ে কি করব? তোদের মাঝে গিয়ে কাবাবে হাড্ডি হব কেন? চল না প্লিজ, প্লিজ। ওই বেয়াদবটা যাবে না তো? না, শান্ত ভাই কোথায় যেন গেছে একটা কাজে। তাহলে চল। আহানা খুশি খুশি রূপার সাথে সেই জায়গায় গেল। বেশ ঠান্ডা পরিবেশ, দুই পাশে ঘাস বন আর মাঝখান দিয়ে চিকন রাস্তা। এর আগে কোনোদিনও আসেনি আহানা, তাই হেঁটে হেঁটে সবটা দেখছে সে। দূরে একটা কুটিরে রূপার নওশাদ একা টাইম স্পেন্ড করছে। আহানা এদিক ওদিক তাকাতে তাকাতে শান্তর সামনে গিয়ে থেমে গেল। এই বেয়াদবটা এখানেও? মিথ্যে বলল রূপা আমাকে। হাই বাই। আহানা হাঁটা ধরল, যেই ভাবা সেই কাজ। শান্তর পাশে পাশে আসছে। আহানা বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আপনার কি সমস্যা? এলিনাকে নিয়ে আসতে পারতেন, একা এসেছেন কেন? আমাকে এত ডিস্টার্ব করেন কেন বলেন তো? সব সময় এলিনা এলিনা করো কেন? এলিনা আমার কিছু না, অনলি ফ্রেন্ড। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। যাই হোক, ফ্রেন্ড তো। ও যদি আবার আমার সাথে আপনাকে দেখে খুন করবে হয় আমাকে, নয় আমাকে। সো দূরে থাকুন। আমি কোথায় যাব কি যাব না সেটা আমার ব্যাপার। তোমার পাশ দিয়ে হাঁটবো কি হাঁটবো না সেটাও আমার ব্যাপার। আর তুমি আমার দিকে না তাকালে জানো কি করে আমি তোমার পাশ দিয়ে হাঁটছি? আজব তো। সত্যি আপনার মতো ভেজাইলা ছেলে আমি আর দুটো দেখিনি, বিশ্বাস করুন।